আপনি যাকে আপনার সবটুকু দিয়ে ভালোবেসেছেন সে যদি আপনার চোখের সামনে অন্য আরেকটা মেয়েকে জড়িয়ে ধরে এবং তাকেই তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? নিশ্চয় সেটা অনেক বেদনাদায়ক। যে মানুষটার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করলেন এবং তাকে যোগ্য করে গড়ে তোলার জন্য সবকিছু করলেন, তার কাছ থেকে ধোঁকা পাওয়ার পরে প্রতি মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণা অনুভব হয় সেটা বোঝার ক্ষমতা হয়তো কারোরই নেই। এই ড্রামাটিতে ঠিক এইরকমই একটা গল্প আমাদেরকে দেখানো হয়েছে এবং তাদের ভালোবাসার শেষ পরিণতি কি হয় সেটাও আমরা এই ড্রামা পুরোপুরি দেখলেই বুঝতে পারবো। আমি আশা করছি এই রোমান্টিক ফ্যান্টাসি ড্রামাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটা মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরছে, আর সেই ঘরের বাহিরে তুষারপাতের মধ্যে দাঁড়িয়ে একটা মেয়ে এসব দেখছে। এই মেয়েটার নাম হচ্ছে কাংলাং। কাংলাং এর ব্যক্তিগত দাসী তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, তবে সে সেখান থেকে যেতে চায় না। তখনই সেই বাড়ি থেকে একটা ছেলে বেরিয়ে আসে। এই ছেলেটার নাম হচ্ছে পেও, আর এখন থেকে আমরা তাকে শুধু পেও বলে ডাকবো। পেও কাংলাংকে জিজ্ঞাসা করে সে এখনো কেন এখানে দাঁড়িয়ে আছে। তখন কাংলাং তাকে বলে সে তাকে শুধুমাত্র একটা প্রশ্ন করতে চায়, সে কেন তাদের এই বিয়েটা ভেঙে দিল। তখন পেও তাকে বলে সে ইতোমধ্যেই তাদের বিয়ের ডিভোর্সের কাগজে সই করে দিয়েছে, তাই সে এখন আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না। এটা বলেই সে আবারও ঘরের দিকে ঘুরে যেতে শুরু করে। কাংলাং তাকে আটকাতে গেলে সে নিচে পড়ে যায়, তবুও পেও তার দিকে ফিরে তাকায় না। তখন কাংলাং একটি হেয়ারপিন বের করে আর তাকে বলে তাহলে এটা কি। তখনই আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। অনেক বছর আগে যখন দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন এই রাজ্য জিতেছিল। পেও ছিল হেরে যাওয়া রাজ্যের একজন নাগরিক, তবে তার রাজ্য হেরে যাওয়ায় তার অবস্থান অনেক খারাপ ছিল। পেও বরফের মাঝে প্রায় জমে যাচ্ছিল। তখন কাংলাং তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। কাংলাং তার ক্ষমতার ব্যবহার করে পেওকে একটা মিলিটারিতে কাজের ব্যবস্থা করে দেয় এবং সেখান থেকেই পেও আজ একজন জেনারেল হয়েছে। পেও সেই সময় নিজের কাছে থাকা একটা হেয়ারপিন কাংলাংকে দিয়ে বলেছিল এটা তার পরিবারের শেষ চিহ্ন। তাই বর্তমানে কাংলাং সেই হেয়ারপিনটা বের করে তাকে বলে তাহলে এটার মানে কি। তখন পেও তাকে বলে সে তখন তার জীবন বাঁচিয়েছিল, তার বিনিময়ে সে তাকে এটা দিয়েছিল, এর বাইরে আর কিছুই নয়। কাংলাং তখন রেগে পেওর তলোয়ার তার বুকে ঢুকিয়ে দেয়। পেও তার বুক থেকে তলোয়ারটা বের করে তার গলার সামনে নিয়ে রাখে যাতে কাংলাং তার গলা কেটে ফেলতে পারে। তবে কাংলাং তাকে মারতে পারে না আর তার তলোয়ারটা নিচে ফেলে দেয়। পেও তাকে বলে সে কখনোই তাকে ভালোবাসেনি, সে তার জীবন বাঁচিয়েছিল, সেজন্য বাধ্য হয়ে তাকে তার সাথে থাকতে হয়েছে, আর তাছাড়া সে কখনোই তার সাথে থেকে খুশি ছিল না। তখনই আমাদেরকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পেও যাতে মিলিটারিতে টিকে থাকতে পারে সেজন্য কাংলাং তাকে প্রশিক্ষণ দিয়েছিল। সে পেওকে অনেক বেশি বিশ্বাস করত, তাদের মাঝে ভালোবাসার সম্পর্কও গড়ে উঠেছিল এবং তখনই পেও তাকে কথা দিয়েছিল সে তাকে বিয়ে করবে। বর্তমানে পেওর ঘর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। এই মেয়েটার নাম হচ্ছে জিয়াও, আর এই মেয়েটাই হচ্ছে বর্তমানে পেওর স্ত্রী। পেও তাকে নিয়ে ঘরে ফিরে যাওয়ার আগে কাংলাংকে বলে সে যদি এতই তাকে বিয়ে করতে চায় তাহলে সে তার কঙ্কবাইন হিসেবে রাখতে পারবে। তার এই কথা শুনে কাংলাং অনেক অবাক হয়ে যায়। তখনই ঘরের চালের উপর থেকে একটা ছেলে নেমে আসে এবং সরাসরি কাংলাংকে বিয়ের প্রস্তাব দেয়। পেও তাকে বলে সে কি এই অবস্থার ফায়দা উঠাতে চাচ্ছে। এই ছেলেটার নাম হচ্ছে মুরং। মুরং বলে সে অনেক আগে থেকেই কাংলাংকে পছন্দ করে। কাংলাং যেহেতু তাকে পছন্দ করত তাই সে এতদিন তাকে কিছুই বলেনি। তবে এখন যেহেতু পেও নিজেই এই বিয়েটা ভেঙে দিচ্ছে তাই তার হাতে একটা সুযোগ এসেছে। দূর থেকে দুজন দাস দাসী নিজেদের মধ্যে বলা বলি করছিল যে ডাস্ট পরিবারের অবস্থা আগের থেকে এখন অনেক ভালো হয়েছে। গত 5 বছরের মধ্যে তারা অনেক পরিশ্রম করেছে এবং ব্যবসায় এতটা সাফল্য এনেছে যে তারা বর্তমানে এই রাজ্যের 10 জন ধনী ব্যক্তির মধ্যে একজন। এখন মুরং কাংলাং এর কানে কানে বলে সে যাতে তার সাথে তাল মিলায়। কাংলাং নিজেও অনেক কষ্ট পেয়েছিল, যার কারণে সে পেওকে বলে সে যখন যুদ্ধে যেত তখন সে প্রতিটা সময় তার জন্য অপেক্ষা করত, তবে তার আজকের এই ব্যবহারের পর তাকে সে ঘৃণা করে। এটা বলে কাংলাং পেওর দেওয়া হেয়ারপিনটা মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন পেও কাংলাং এর দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, এটা দেখে আমরা বুঝতে পারি যে পেও কাংলাংকে ভালোবাসে, তবে কোনো একটা কারণে সে কাংলাং এর সাথে এরকম ব্যবহার করছে এবং তাকে কিছুই বলতে পারছে না। তারা সবাই চলে গেলে পেওর কাছে তার দাস এসে তাকে বলে সে খোঁজ নিয়ে দেখেছে সেদিন রাতে তার সাথে ক্যাম্পের ভেতরে জিয়াও ছিল, আর জিয়াও এর পেটের বাচ্চাটাও তার।
এখানে তাদের দুজনের কথাবার্তা থেকে আমরা জানতে পারি জিয়াও প্রেগনেন্ট আর তার পেটের বাচ্চাটাও পেওর। সেই বাচ্চার কারণেই পেওকে বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হচ্ছে। তবে সে মন থেকে এখনো কাংলাংকে ভালোবাসে। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় প্রাসাদের মধ্যে দুজন দাস দাসী নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল। তাদের কথা থেকে আমরা এটা জানতে পারি যে পেও আর কাংলাংয়ের বিয়েটা অনেক আগে থেকেই ঠিক ছিল। তবে কোনো একটা কারণে পেও এখন কাংলাংকে ধোকা দিয়েছে এবং অন্য কাউকে বিয়ে করছে। কেউ না জানলেও আমরা তো জানি পেও কেন অন্য কাউকে বিয়ে করছে। আমাদের কাংলাং আর মুরংকে একসাথে দেখানো হয়। কাংলাং মুরংকে ধন্যবাদ জানায় তাকে আজকে সাহায্য করার জন্য। তবে মুরং বলে সে সেখানে যা বলেছিল সে সবকিছুই সত্যি। তবে কাংলাং মুরংকে নিষেধ করে দিয়ে বলে সে কখনোই নতুন করে কোনো ভালোবাসার সম্পর্কে জড়াতে চায় না। তখনই কাংলাং তার সামনে তার বাবাকে দেখে। বাবাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তবে তার বাবা তাকে ধমক দিয়ে এখনই নীল ডাউন হয়ে বসতে বলে। কাংলাংয়ের বাবা কাংলাংয়ের উপরে অনেক বেশি রেগেছিল এই বিয়েটা ভেঙে যাওয়ার জন্য। কাংলাং তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই বিয়ে ভেঙে যাওয়াতে তার কোনোই দোষ নেই, কিন্তু যেহেতু এই বিয়েটা ভেঙে যাওয়ার কারণে তাদের পরিবারের মান সম্মানের অনেক ক্ষতি হয়েছিল, তাই তার বাবা কিছুতেই শান্ত হচ্ছিল না। সে মুরলের সাথে কাংলাংয়ের বিয়ে ঠিক করতে চায়। তবে কাংলাং এই বিয়েতে কিছুতেই রাজি হয় না। এটাতে কাংলাংয়ের বাবাও অনেক বেশি রেগে যায় এবং তাকে শাস্তি দেওয়ার জন্য হাতে চাবুক তুলে নেয়। তখন মুরং সেখান থেকে চলে যায় আর কাংলাংয়ের বাবা তাকে আঘাত করে। সে আরো আঘাত করতেই যাবে তখনই শুনতে পায় প্রাসাদের কোনো একটা জায়গায় আগুন লেগে গেছে। তাই সে কাংলাংকে মারা বাদ দিয়ে সেখানে চলে যায়। এই আগুনটা আসলে লাগিয়েছিল মুরং, যাতে কাংলাংয়ের বাবা তাকে মারা বাদ দিয়ে সেখানে চলে যায়। এখন যেহেতু ডাস্ট ফ্যামিলি অনেক ভালো একটা অবস্থায় ছিল, তাই কাংলাংয়ের বাবা তাদেরকে কিছুই বলতে পারে না। কাংলাং আবার মুরংকে ধন্যবাদ জানায় তাকে এভাবে সাহায্য করার জন্য। এরপর তারা দুজন আলাদা একটা জায়গায় গিয়ে দেখা করে। সেখানে মুরং কাংলাংকে একটা চা খেতে দেয়। তখন কাংলাং মনে করে এই চাটা এক সময় সে পেওকে খেতে দিয়েছিল। এসব ভেবে সে চায়ের দিকে তাকিয়ে থাকে। বিষয়টা মুরং বুঝতে পারে আর সে ওই চাটা ফিরিয়ে নিয়ে বলে তাকে এই চাটা খেতে হবে না। তখনই মুরংকে অবাক করে দিয়ে কাংলাং নিজের হাতটা তার দিকে বাড়িয়ে দেয়, মানে সে মুরংকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই খবরটা সাথে সাথে পেওর সৈন্য গিয়ে তাকে দেয়। পেও এটা শুনে বলে অসম্ভব, কাংলাং তাকে ব্যতীত অন্য কাউকে বিয়ে করতেই পারে না। আমাদের কাংলাং আর মুরংকে দেখানো হয় তাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছিল। মুরল তো কাংলাংকে পেয়ে অনেক খুশি ছিল। সে তাকে বলে অবশেষে আমি তোমাকে বিয়ে করলাম। তখন আমাদেরকে মুরলের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলায় যখন মুরংয়ের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল, তখন কিছু বাচ্চা মিলে তাকে অনেক বুলি করছিল। তখন কাংলাং গিয়ে মুরলকে বাঁচিয়েছিল। সেই থেকেই মুরং কাংলাংকে এত পছন্দ করে। বর্তমানে মুরং কাংলাংয়ের ঘোমটা তুলে তার মনের কথা তাকে খুলে বলে। তবে কাংলাং মুরংয়ের জায়গায় পেওকে দেখতে পাচ্ছিল। তখনই সেখানে পেও তার সৈন্যদের নিয়ে চলে আসে। মুরং তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে পেও বলে একজন সন্ত্রাসী জেল থেকে পালিয়ে গেছে। আর এই বিয়ে বাড়িতে যেহেতু অনেক ভিড় আছে, সে হয়তো এই বিয়ে বাড়ির ভিড়ের মাঝেই লুকিয়ে আছে, তাই সে এখানে তল্লাশি করার জন্য এসেছে। তখন মুরং তাকে জিজ্ঞাসা করে তার কাছে কি রাজার আদেশনামা আছে। যদি রাজার আদেশনামা না থাকে তাহলে সে যেন এখনই এখান থেকে চলে যায়। মুরংয়ের কথায় পাত্তা না দিয়ে পেও কাংলাংকে বলে সে সত্যি তাকে ভালোবাসে, তবে কিছু কারণের জন্য সে জিয়াওকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তবে এই সমস্যাটা মিটে গেলে সে জিয়াওকে ডিভোর্স দিয়ে দেবে। একদিকে পিয়াও কাংলাংয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, অন্যদিকে মুরং হাত বাড়িয়ে দেয়। তারা দুজনেই বলে এখন কাংলাং কাকে বেছে নেবে সেটা একান্তই তার সিদ্ধান্ত। কাংলাং নিজের জায়গা থেকে উঠে আসে এবং পেওর দিকে হাত বাড়িয়ে দেয়। তবে সে পেওর হাত না ধরে মুরংয়ের হাত ধরে তাকে কাছে টেনে নেয়। কাংলাং তাকে বলে সে সত্য মিথ্যা কিছুই জানতে চায় না, তবে সে যে পরিমাণে তাকে কষ্ট দিয়েছে এরপরে সে আর কখনোই তার কাছে ফিরে যাবে না। এটা বলেই সে মুরংয়ের হাত ধরে সেখান থেকে চলে যেতে লাগলে পেও তার সৈন্যের তলোয়ারটা বের করে নিজের বুকে ঢুকিয়ে দেয়। তখন কাংলাং থেমে যায়। পেও তার তলোয়ারটা আরেকটু গভীরে ঢুকিয়ে দিয়ে বলে সে নিজের হৃদয় বের করে তাকে দেখাবে যে সে তাকে কতটা ভালোবাসে। এটা বলে সে তলোয়ারটা নিজের বুকের আরো গভীরে ঢুকিয়ে দেয়। এটা দেখে কাংলাংয়ের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরেও সে কাংলাংয়ের কাছে যায় না আর তাকে বলে সে যেন বাড়িতে ফিরে যায়।
এবং তার বাচ্চার সাথে আনন্দ করে। সে একটা রাজ্যের জেনারেল, তাই এভাবে অন্যের বইয়ের পিছনে পড়ে থাকাটা ভালো দেখায় না। এসব বলেই যখন কাংলাং মুরংয়ের হাত ধরে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন পেও কাংলাংয়ের হাত ধরে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। এখানেই সিন কাট হয় আর দৃশ্য চলে যায় জঙ্গলে। পেও কাংলাংকে উঠিয়ে নিয়ে এসে তাকে জোর করে কিস করতে থাকে। তখন কাংলাং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে পেও তাকে বলে সে সত্যি তাকে অনেক ভালোবাসে, তাকে ছাড়া তার জীবন কাটানো তো দূরের কথা, সে তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। এটা বলেই সে যখন আবারও কাংলাংকে কিস করতে যায়, তখনই সেখানে জিয়াও চলে আসে। জিয়াওকে দেখে পেও আর কাংলাংয়ের সাথে কথা বলে না এবং জিয়াওকে নিয়ে সেখান থেকে চলে যায়। ততক্ষণে মুরংও কাংলাংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছিল। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। একদিকে জিয়াও পেওকে সিরিয়াস করে তার কাছে যেতে চাইছিল, আর অন্যদিকে আজকে মুরং আর কাংয়ের বাসর রাত ছিল। একদিকে জিয়াও পেওকে কিস করতে যাচ্ছিল আর অপরদিকে মুরং কাংকে কিস করতে যাচ্ছিল। তবে কিস করার আগেই তারা দুজনই দুজনকে থামিয়ে দেয়। কাংলাং মুরংয়ের কাছে ক্ষমা চেয়ে বলে সে এখনো পেওকে ভালোবাসে, তাই সে এখন তার সাথে থাকতে পারবে না। অপরদিকে পেও জিয়াওকে বলে সে এখন প্রেগনেন্ট, তাই তার এখন এসব করা ঠিক হবে না। মুরং কাংলাংকে বলে আমি জানি তুমি পেওকে ভালোবাসো, তবে আমিও তোমাকে ভালোবাসি। তুমি যেমন পেওকে ভালোবেসে তার জন্য অনেক বছর অপেক্ষা করেছো, ঠিক তেমনি আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য অনেক বছর অপেক্ষা করেছি। আমি যখন তোমাকে পাওয়ার জন্য এত বছর অপেক্ষা করতে পেরেছি, তখন আমি আরো অপেক্ষা করতে পারবো। আমি ঠিকই একদিন তোমার মন জিতে নিব। মুরং বিশ্বাস করে যে একদিন কাংলাংও তাকে ঠিকই ভালোবাসবে, তবে যতদিন না কাংলাং নিজে থেকে তার কাছে আসছে ততদিন সে তার জন্য অপেক্ষা করবে। আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। পেও কিছু একটা নিয়ে কাজ করছিল, তখনই সেখানে জিয়াও চলে আসে। তাকে দেখে সে তাড়াতাড়ি সেটাকে লুকিয়ে ফেলে, তবে জিয়াও সহজেই সেটা বের করে ফেলে। আর জিয়াও তাকে বলে সে খুব ভালো করেই জানে যে পেও তার আসল পরিচয় জানে। এখান থেকে আমরা জানতে পারি যে জিয়াও হচ্ছে পাশের রাজ্যের একজন গুপ্তচর। তার কাছে একটা লিস্ট আছে যেখানে এই রাজ্যের সমস্ত গুপ্তচরের কথা লেখা আছে। পেও সেই লিস্টটা পাওয়ার জন্যই মূলত জিয়াওকে এখনো সহ্য করে যাচ্ছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় কাংলাং আর মুরং গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। মুরং কাংলাং এর হাতের আঘাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। হঠাৎ করেই কিছু মুখোশ পরা লোক তাদের উপরে আক্রমণ করে দেয়। সেই লোক কাংকে তলোয়ার দিয়ে আঘাত করতে গেলে মুরং সামনে চলে আসে, যার জন্য তলোয়ারের আঘাতটা মুরং এর বুকে গিয়ে লাগে। ততক্ষণে সেখানে পেও চলে এসেছিল। পেও সেই লোকগুলোর সাথে লড়াই করে মুরং আর কাংলাং এর কাছে চলে আসে। আঘাতটা মুরং পেয়েছিল, তবে পেও কাংলাং এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, আর আমাদের অবাক করে দিয়ে কাংলাংও সেখানে অজ্ঞান হয়ে যায়। এখানেই সিন কাট হয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় কাংলাং এখনো অজ্ঞান হয়ে আছে। মুরং আর পেও তার দেখাশোনা করছে। পেও বলে সে যদিও তাকে পছন্দ করে না, তবে কাংলাং এর জন্য সে তার সাথে একটা চুক্তি করছে। এভাবে কথা বলতে বলতে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা যেভাবেই হোক কিছু সময়ের জন্য কাংলাংকে দূরে কোথাও পাঠিয়ে দেবে, কেননা সামনে কোনো একটা ঝামেলা হতে চলেছে। তারা কেউই চাইছিল না কাংলাংকে সেই ঝামেলার মাঝে জড়িয়ে বিপদে ফেলতে। ততক্ষণে কাংলাং এর জ্ঞান ফিরে এসেছিল, তবে সে তাদের কথা শোনার জন্য অজ্ঞান হয়ে থাকার ভান করে। পেও সেখান থেকে চলে গেলে সে এমন ভান করে যেন মাত্রই তার জ্ঞান ফিরলো। কাংলাং মুরংকে বুঝতে দেয় না যে সে তাদের সব কথাই শুনেছে। আমাদেরকে জিয়াও আর পেওকে দেখানো হয়। জিয়াও সেই গুপ্তচরদের লিস্টটা পেওকে দিয়ে দেয়। এতে করে পেও কিছুটা অবাক হয়, কারণ সে ভাবেনি জিয়াও এত সহজে এই লিস্টটা তাকে দিয়ে দিবে। অন্যদিকে কাংলাং মুরং আর পেওর জন্য চিন্তা করছিল, তাই সে মুরং এর সাথে আলাদাভাবে কথা বলে তাকে জানিয়ে দেয় যে সে সেদিন তাদের সব কথাই শুনেছে। তখন মুরং বলে আগামীকাল দক্ষিণ অঞ্চলের রাজা এই রাজ্যের রাজার সাথে দেখা করতে আসবে। তাদের এই দুই রাজ্যের মধ্যে বহুকাল ধরেই যুদ্ধ চলছে, আর তাদের সন্দেহ আগামীকাল বড় কিছু হতে চলেছে। তাই তারা কাংলাংকে এসবের মধ্যে জড়িয়ে বিপদে ফেলতে চায় না। উত্তরে কাংলাং তাকে বলে সে এক সময় পেওকে অনেক ভালোবাসতো, তবে সে এখন তার স্ত্রী, আর তার কর্তব্য সব বিপদ আপদে তার পাশে থাকা। এটা বলেই সে মুরংকে জড়িয়ে ধরে। আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। জিয়াও আর পেও একই রকম পোশাক পরেছিল। পেও আর কাংলাং সেখানে গিয়ে বসলে জিয়াও কাংলাংকে দেখিয়ে পেওর কাছে যেতে শুরু করে। পেওকে দেখানোর জন্য মুরং ও কাংলাং এর যত্ন নিতে থাকে। পেও মুরংকে ইশারা করে তার সাথে বাহিরে দেখা করার জন্য বলে। তারা দুজন সেখান থেকে চলে গেলে জিয়াও কাংলাংকে
অপদস্থ করার চেষ্টা করে। তবে কাংলাংও চুপ করে বসে থাকে না, সেও জিয়াও এর প্রত্যেকটা কথার উপযুক্ত জবাব দেয়। অন্যদিকে পেও মুরংকে জিজ্ঞাসা করে তার তো কাংলাংকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার কথা, তাহলে সে তাকে নিয়ে এখানে কেন এসেছে। তখন মুরং জানায় কাংলাং সেদিন তাদের সব কথা শুনে ফেলেছিল এবং আজকেও সে এখানে জোর করেই এসেছে। যাই হোক, একটু পরেই সেখানে এই রাজ্যের রাজা আসে এবং দক্ষিণ অঞ্চলের রাজাও সেখানে আসে। দক্ষিণ অঞ্চলের রাজা এই রাজ্যের রাজার সাথে কিছুক্ষণ ভালোভাবে কথা বলার পরে সে নিজের আসল রূপ দেখিয়ে দেয়। জিয়াও পেওর পাশ থেকে উঠে গিয়ে দক্ষিণ অঞ্চলের রাজার পাশে দাঁড়ায়। রাজা সেখানে তার সৈন্যদের ডাকলে দেখা যায় দক্ষিণ অঞ্চলের রাজা আগেই এই রাজ্যের সৈন্যদের মেরে তাদের জায়গায় তার নিজের সৈন্য রেখে দিয়েছে। রাজা পেওকে কিছু করতে বললে দেখা যায় পেও অসুস্থ হয়ে পড়েছে। জিয়াও বলে সে যে পোশাকটা পরেছে সে ওই পোশাকের মাঝে বিষ দিয়ে রেখেছিল। মুরং আর কাংলাংয়ের খাবারেও বিষ ছিল, যার কারণে তারা দুজনও দুর্বল হয়ে পড়ে। তাদের সবাইকে জিম্মি করে ফেলা হয়। জিয়াও একটা ছুরি নিয়ে কাংলাংয়ের কাছে যায় এবং তাকে বলে এতগুলো দিন পেও তার সাথেই ছিল, তবে পেও তাকে এতটাই ভালোবাসে যে সে তাকে একবারের জন্য স্পর্শও করেনি। এটা বলেই সে তার সৈন্যদের মাধ্যমে পেও আর মুরংকে পাশাপাশি বসায়। এরপর সে কাংলাংকে বলে তাদের দুজনের মধ্যে একজনকে পছন্দ করতে। সে যাকে পছন্দ করবে তাকে সে ছেড়ে দেবে এবং বাকি একজনকে সে মেরে ফেলবে। কাংলাংও দোটানায় পড়ে যায়। সে তাদের দুজনের মধ্যে একজনকে কিছুতেই বেছে নিতে পারছিল না, কারণ সে এখন মুরংকে ভালোবাসলেও এক সময় তো সে পেওকেও ভালোবাসতো। তখন জিয়াও বলে সে যদি তাদের দুজনের মধ্যে একজনকে সিলেক্ট না করে তাহলে সে তাদের দুজনকে মেরে ফেলবে। এটা বলে সে তাদের দুজনকে মেরে ফেলার জন্য অস্ত্র ওঠালেই কাংলাং বলে ওঠে সে একজনকে পছন্দ করেছে। তবে ততক্ষণে পেও ছুরির সামনে চলে আসায় ছুরিটা তার বুকের মধ্যে ঢুকে যায়। পেওর মুখ থেকে রক্ত বেরিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন কাংলাং কান্না করতে করতে নিজের কপালের সাথে পেওর কপাল ঠেকায়। এটা দেখে মনে হচ্ছিল পেও হয়তো এখানেই মারা গেছে। দক্ষিণ অঞ্চলের রাজা এই রাজ্যের রাজার সিলমোহর দেখিয়ে বলে এখন থেকে সেই এই রাজ্যের রাজা। তবে তখনই পেও উঠে তার উপরে আক্রমণ করে দেয়। ততক্ষণে সেখানে পেওর সমস্ত সৈন্য চলে আসে এবং দক্ষিণ অঞ্চলের রাজার সমস্ত সৈন্যদের আটক করে ফেলে। পেও রাজাকেও মুক্ত করে ফেলে। তবে এত কিছুর মাঝে রাজা অসুস্থ হয়ে পড়ে। পেও জলদি ইম্পেরিয়াল ডাক্তারকে ডেকে আনতে বলে। তবে দক্ষিণ অঞ্চলের রাজা তাকে বলে সে তাকে এমন একটা বিষ দিয়েছে যার কোনো অ্যান্টিডোট নেই। তখন পেও জিয়াওর দিকে তলোয়ার ধরে তাকে বলে অ্যান্টিডোট দিতে। তখন জিয়াও কাংলাংকে মারতে গেলে মুরং তার সামনে চলে আসে আর আঘাতটা মুরংকে লাগে আর সাথে সাথে পেও জিয়াওকে মেরে ফেলে। মুরং মাটিতে লুটিয়ে পড়ে। সে কাংলাংকে বলে তাকে রক্ষা করতে গিয়ে যদি তার নিজের জীবন দিতে হয় তাহলেও তার কোনো আফসোস থাকবে না। এখানেই এই সিনটা কাট হয়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ডাক্তার মুরংকে চেক করছে। মুরং এখন কোমায় আছে এবং তার চিকিৎসা করা হচ্ছে, তবে সে কবে কোমা থেকে জেগে উঠবে এটার কোনোই নিশ্চয়তা নেই। তখনই একজন পেওকে জানায় রাজার অবস্থা খুবই খারাপ। পেও তাড়াতাড়ি রাজার কাছে যায় এবং রাজাকে চেক করে জানায় রাজা মারা গেছে। রাজ্যের সমস্ত অফিসিয়ালরা অনেক চিন্তায় পড়ে যায় এবং বলে রাজার কোনো ছেলে নেই। একজন মেয়ে ছিল, সেও অনেক বছর আগে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। রাজার আর কোনো বংশধর বা উত্তরাধিকারী নেই। সবাই পেওকে এই রাজ্যের দায়িত্ব নিতে বলে, কারণ রাজার পরে একমাত্র পেওই পারবে এই রাজ্যকে রক্ষা করতে। পেও কাংলাংয়ের কথা মনে করে আর তাকে প্রোটেক্ট করার জন্য দায়িত্ব নিতে রাজি হয়ে যায়। এখান থেকে দৃশ্য চলে যায় 1 বছর পরে। কাংলাং পেওর সাথে দেখা করতে আসলে তার সৈন্যরা তাকে ভেতরে যেতে দিতে চায় না। তবে কাংলাং জোর করেই ভেতরে যায় এবং দেখে পেওর পুরো শরীরে শুধু আঘাতের দাগ। পেও নিজেই সে আঘাতে ঔষধ লাগাচ্ছে। কাংলাং পেওর ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে। সেখানে সে নিজের অনেক ছবি দেখতে পায়। পেওর সৈন্য তাকে বলে সে যুদ্ধে থাকা অবস্থায় তার অনেক ছবি এঁকেছে। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় পেও এখন মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। কাংলাং তার সাথে দেখা করতে গেলে পেও তাকে বিয়ের প্রস্তাব দেয়। তবে কাংলাং তার কাছে ক্ষমা চেয়ে তাকে বলে সে এখন মুরং এর স্ত্রী। একজনের স্ত্রী হয়ে থাকা অবস্থায় সে অন্য কারোর স্ত্রী হতে পারবে না। পেও তাকে জিজ্ঞাসা করে সে কেন মুরং এর কথা বলছে, সে কি তাকে ভালোবাসে না? তখন কাংলাং বলে হ্যাঁ অবশ্যই সে তাকে ভালোবাসে, তবে সেই সব কিছু শুধুমাত্র অতীত, বর্তমানে তার প্রতি তার কোনো অনুভূতি নেই। তখন পেও তাকে জোর করে জড়িয়ে ধরতে গেলে কাংলাং তাকে সম্মান দেখিয়ে বলে মুরং অনেকদিন
ধরে কোমায় আছে, তার চিকিৎসার সব দায়িত্ব তুমি নিয়েছো, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ। এসব বলে কাংলাং সেখান থেকে চলে যেতে থাকে, তবে পেও তাকে যেতে দেয় না এবং ধীরে ধীরে তার কাছে যেতে থাকে। তখনই সেখানে একজন ডাক্তার আসে আর পেওকে বলে মুরং 1 বছর ধরে কোমায় আছে, তার কবে জ্ঞান ফিরবে সেটা বলা যায় না। তবে ডাক্তার একটা ঔষধের নাম বলে যেটা দিলে মুরংয়ের জলদি জ্ঞান ফেরার একটা সুযোগ আছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় কাংলাং একটা জায়গায় বসেছিল, তখন তার সাথে কথা বলার জন্য পেও আসে। পেও সব সময়ের মতো কাংলাংয়ের সাথে ভালো আচরণ করতে থাকে, তবে কাংলাং তাকে বলে সে তার সাথে শুধুমাত্র মুরংয়ের জন্য আছে। উত্তরে পেও বলে সে যে জন্যই থাকুক না কেন সে তাকে ভালোবাসে আর তার বিশ্বাস একদিন কাংলাংও তার অনুভূতি বুঝতে পারবে। এখানেই এই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় কাংলাং পেওর ঘরে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। সে আসলে মুরংয়ের জন্য ওই ঔষধটা খোঁজার চেষ্টা করছিল। তখনই সেখানে পেও চলে আসে। তখন কাংলাং তাকে দেখে তাড়াতাড়ি ঔষধটা লুকানোর চেষ্টা করে, তবে পেও সেটা দেখে ফেলে এবং অনেক রেগে যায়। পেও বলে সে মুরংয়ের জন্য এতটাই পাগল হয়ে গেছে যে সে তার ঘর থেকে ঔষধ চুরি করছে। তখন কাংলাং বলে সেই বা কেন বুঝতে চাইছে না যে সে যখন তাকে প্রথম ধোঁকা দিয়েছিল সেই দিনের পর থেকে তার জন্য তার মনে আর কোনো অনুভূতি নেই। তখন পেও তাকে বলে সে এই কথা বিশ্বাস করে না। এটা বলে কাংলাংকে জোর করে কিস করার চেষ্টা করে। তখন কাংলাং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু পেও আবারও তাকে জোর করে কিস করতে থাকে। তখনই সেখানে মুরং চলে আসে। এতদিন পর মুরংয়ের জ্ঞান ফিরে এসেছে। এটা দেখে কাংলাং অনেক খুশি হয়ে যায় এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। পেও এসে কাংলাংকে মুরংয়ের থেকে ছাড়িয়ে নিয়ে তার দিকে টানতে থাকে। তখন মুরংও কাংলাংকে তার নিজের দিকে টানতে থাকে। পেও কাংলাংকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে কতটা ভালোবাসে। একজন রাজার অনেক উপপত্নী থাকলেও সে জীবনে শুধু তাকেই বিয়ে করবে। সে আর কোনো বিয়ে করা তো দূরের কথা, জীবনে কোনো মেয়ের দিকেও তাকাবে না, তবুও যেন সে তাকে ছেড়ে না যায়। এই একই কথা মুরংও বলতে থাকে। তখন কাংলাং তাদের দুজনকে থামিয়ে বলে সে 3 দিন সময় দিচ্ছে। এই 3 দিনের মধ্যে সে একজনকে তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। কাংলাংয়ের কথায় তারা দুজন রাজি হয়ে যায়। পরের সিনে কাংলাংকে দেখি সে তার দাসীর সাথে কথা বলছিল। তখনই সেখানে একজন দাস খাবার নিয়ে আসে। তার দিকে তাকিয়ে কাংলাং বুঝতে পারে যে এটা আসলে মুরং। পেও যেহেতু তাকে কাংলাংয়ের সাথে দেখা করতে দেবে না, তাই মুরং ছদ্মবেশে তার সাথে দেখা করার জন্য এসেছে। মুরং কাংলাংকে এখনই তার সাথে এখান থেকে চলে যেতে বলে, কারণ 3 দিন পর কাংলাং যাকেই পছন্দ করুক না কেন পেও কাংলাংকে কোথাও যেতে দেবে না। এমনটা সে আগেও করেছে। তখনই তারা শুনতে পায় পেও কাংলাংয়ের সাথে দেখা করার জন্য এখানে আসছে। তখন কাংলাং তাড়াতাড়ি মুরংকে একটা জায়গায় লুকিয়ে ফেলে। পেও তার সাথে দেখা করার জন্য আসলে সে তার সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে যেন পেও মুরংকে দেখে না ফেলে। কাংলাং পেওর চোখ বেঁধে দিয়ে তার সাথে কানামাছি খেলতে থাকে যাতে এই সুযোগে মুরং সেখান থেকে চলে যেতে পারে। পেও কিছু বুঝতে না পেরে কাংলাংয়ের সাথে খেলতে থাকে। পেও কিছুটা দূরে চলে গেলে মুরং আড়াল থেকে বের হয়ে আসে আর সে কাংলাংকে বলে সে যেন এখনই তার সাথে চলে যায়। পেও যখন চোখ থেকে কাপড় খুলে এই দৃশ্যটা দেখতে পায় তখন সে অনেক বেশি রেগে যায়। সাথে সাথে সে তার সৈন্যদের আদেশ করে মুরংকে বন্দি করার জন্য। কাংলাং পেওয়ের কাছে অনুরোধ করতে থাকে যাতে সে তাকে ছেড়ে দেয়। কাংলাং পেওকে এটাও বলে যে সে যদি মুরংকে ছেড়ে দেয় তাহলে সে সারা জীবনের জন্য তার সাথেই থাকবে। এটা শুনে পেও হাসতে শুরু করে আর তাকে বলে সে তাকে এত ভালোবাসলো যে সে তার ভালোবাসার জন্য না থেকে এই মুরংয়ের জন্য তার সাথে থাকতে রাজি হচ্ছে। এরপরেই মুরংকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। এখন আমাদেরকে 3 দিন পরের দৃশ্য দেখানো হয়। পেও কাংলাংয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে সে কি নিজেকে মুরংয়ের জন্য শাস্তি দিচ্ছে, সে 3 দিন ধরে কিছুই খায়নি। এটা বলে পেও কাংলাংকে একটা স্যুপ খেতে দেয়, তবে কাংলাং সেটা খায় না। কিন্তু পেও যখন বলে সে যদি এই স্যুপটা খায় তাহলে সে তাকে মুরংয়ের সাথে দেখা করতে নিয়ে যাবে, এটা শোনার সাথে সাথে কাংলাং সেই স্যুপটা খেয়ে ফেলে। এটা দেখে পেও আবারও কষ্ট পায়। যাই হোক, রাতের বেলায় পেও কাংলাংকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যায় মুরংয়ের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় মুরংকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে আর এই 3 দিন তাকে মারধর করা হয়েছে এবং তাকে কিছুই খেতে দেওয়া হয়নি। কাংলাং মুরংয়ের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে, যেটা দেখে পেওর সব সময়ের মতো আবারও রাগ হয়। তাই সে কাংলাংকে তার কাছে টেনে নিয়ে জোর করে কিস করতে থাকে, যেটা দেখে মুরং খাঁচার মধ্যে ছটফট করছিল।
এবং পেয়োকে বলছিল সে যাতে কাংলাংকে ছেড়ে দেয়। তবে পেয়ো মুরংকে এভাবে কষ্ট পেতে দেখে অনেক আনন্দ পাচ্ছিল। কাংলাং পেয়োর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে সে তার সাথে সারা জীবন থাকতে রাজি, তবে সে এর বিনিময়ে যেন মুরংকে ছেড়ে দেয়। সে যদি মুরংকে ছেড়ে দেয় এবং মুরংয়ের কোনো ক্ষতি না করে তাহলে সে সারা জীবন তাকে ভালোবাসবে এবং তার সাথেই থাকবে। পেয়ো এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং সে এই শর্তে রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় কাংলাং তার দাসীর সাথে কিছু মেয়ের ছবি নিয়ে কথা বলছিল। কাংলাংয়ের দাসী তাকে বলে পেয়ো তো তাকে ব্যতীত অন্য কাউকে কখনোই বিয়ে করবে না, তাহলে সে কেন এত মেয়ের ছবি দেখছে? কাংলাং এই কথার কোনো জবাব দেয় না এবং সেই ছবিগুলো দেখতে দেখতে কাংলাং একটা মেয়েকে পছন্দ করে এবং তাকে ডেকে নিয়ে আসতে বলে। এদিকে পেয়ো কাংলাংকে বিয়ে করার জন্য অনেক খুশি হয়েছিল। সে কাংলাংকে তাদের বিয়ের পোশাক সহ বিয়ের মুটুক ইত্যাদি দেখাচ্ছিল। তখন কাংলাং তাকে আজকে রাতে তার সাথে ড্রিঙ্কস করতে বলে। পেয়ো তো আনন্দের সাথে তার সাথে ড্রিঙ্কস করতে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। পেয়ো কাংলাংয়ের ঠিক করা জায়গায় চলে আসলে সে সেখানে আগে থেকে কাংলাংকে উপস্থিত দেখতে পায়। এরপর তারা দুজনে একসাথে ড্রিঙ্কস করতে থাকে। অপরদিকে আমাদেরকে মিলিটারি ক্যাম্প দেখানো হয় যেখানে কাংলাং যায় এবং মুরংয়ের সাথে দেখা করতে চায়। পেয়োর সৈন্যরা তাকে ভেতরে যেতে দিতে না চাইলে কাংলাং তাকে পেয়োর একটা টোকেন দেখায়, যার কারণে পেয়োর সৈন্যরা তাকে ভেতরে যেতে দিতে বাধ্য হয়। তবে এখানে প্রশ্ন হচ্ছে কাংলাং যদি ওইদিকে পেয়োর সাথে ড্রিঙ্কস করে তাহলে এখানে কে? এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমাদেরকে কিছু সময় পেছনে যেতে হবে। কাংলাং তার দাসীকে যে মেয়েটাকে আনতে বলেছিল সেই মেয়েটা যখন কাংলাংয়ের সাথে দেখা করার জন্য আসে তখন আমরা দেখতে পাই মেয়েটা হুবহু কাংলাংয়ের মতো দেখতে। আর কাংলাং মূলত এই মেয়েটাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিল এবং বর্তমানে পেয়োর সাথে যেই মেয়েটা আছে সেটা আসলে নকল কাংলাং। এদিকে কাংলাং জলদি মুরংয়ের কাছে যায় এবং তাকে ছাড়িয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে তারা পালানোর আগেই সেখানে পেয়ো চলে আসে। পেয়ো এখানে এসেছিল কারণ তার সাথে যে নকল কাংলাং ড্রিঙ্ক করছিল সে কিছু সময় পর সেখান থেকে চলে গিয়েছিল আর তাকেই খুঁজতে খুঁজতে পেয়ো এখানে চলে এসেছে। পেয়ো অনেক কষ্ট পায় আর তাদেরকে বলে তাহলে সে মুরংকে মুক্ত করার জন্য এতদিন তার সাথে অভিনয় করে এসেছে। এই কয়দিনে সে মুরংকে এতটাই বেশি ভালোবেসে ফেলেছে যে সে তার জন্য তাকে ধোঁকা দিচ্ছে। পেয়ো অনেক কষ্ট পেয়েছিল। সে কাংলাংকে বলে সে তাকে একটা সুযোগ দিচ্ছে, সে যেন এক্ষুনি তার চোখের সামনে থেকে পালিয়ে যায় আর সে যদি এখন পালাতে না পারে তাহলে সে তাকে আর কখনোই যেতে দেবে না। এটা শোনার সাথে সাথে কাংলাং মুরংকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে পেয়োর সৈন্যরা তাদের কে যেতে দেয় না আর এদিকে পেয়েও সব সময়ের মতো একটা তলোয়ার দিয়ে তার নিজের বুকে আঘাত করে। এতে করে কাংলাংও থেমে যায় এবং তার কাছে এসে বলে সে কেন এমনটা করছে। তখন পেয়ো তাকে বলে তোমাকে আমার সাথে রাখার জন্য আমি কত কিছুই না করেছি, কত পথ অবলম্বন করেছি যাতে তুমি আমার সাথেই থাকো, কিন্তু এরপরেও তুমি আমার সাথে থাকতে চাইছো না। আমি কি এতটাই খারাপ? তখন কাংলাং তাকে বলে সে একটা রাজ্যের রাজা, তার ওপর অনেক মানুষের দায়িত্ব আছে, তার এভাবে পাগলামি করার কোনো মানেই হয় না। তখন পেয়ো বলে যে জীবনে সে নেই সে জীবন রাখার কোনো মানেই হয় না। এসব বলতে বলতে সে ওখানেই জ্ঞান হারায়। আমাদেরকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। পেয়োর যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে কাংলাংকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পেয়ো তাকে জড়িয়ে ধরে বলে তাকে এখানে দেখে সে অনেক খুশি হয়েছে। সে জানতো যে কাংলাং কখনোই তাকে এই অবস্থায় এখানে ফেলে রেখে যেতে পারবে না। তবে কাংলাং এর মুখ দেখে আমরা বুঝতে পারি যে এটা আসল কাংলাং নয়। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কাংলাং এর মতো দেখতে যে মেয়েটা ছিল সে মেয়েটা কাংলাং এর কাছে ক্ষমা চাইছিল সেদিন মাঝপথে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তখন কাংলাং তাকে বলে তাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে পেয়োর প্রতি আকৃষ্ট হয়েছে। কাংলাং তাকে বলে সেও কি তার মতো রানী হতে চায়, আর সেই মেয়েটাকে দেখেও বোঝা যাচ্ছিল যে সে সত্যি রানী হতে চায়। তখন নকল কাংলাং আসল কাংলাংকে একটা মেডিসিন দেয় যে মেডিসিনটার কোনো গন্ধ বা রং নেই। এই মেডিসিনটা খেলে মানুষ কিছু সময়ের জন্য কোমায় চলে যায় আর তাকে দেখে মনে হয় সে মারা গেছে। এই মেডিসিনটা সে কাংলাংকে দিয়েছিল যাতে সে এই মেডিসিনটা ব্যবহার করে পেয়োর চোখকে ফাঁকি দিতে পারে এবং মুরালের সাথে এখান থেকে পালিয়ে যেতে পারে। এখানে সিনটা কাট হয় আর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। পেয়ো কাংলাং এর সাথে বসে ড্রিঙ্কস করছিল। তারা দুজনেই অনেক খুশি ছিল। তবে ড্রিঙ্কস করার মাঝপথেই হঠাৎ করে কাংলাং এর মুখ থেকে রক্ত বের হতে থাকে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পেয়ো কাংলাং এর কাছ থেকে একটা চিঠি পায় যেখানে কাংলাং নিজেই একটা সুইসাইড নোট
লিখে রেখেছিল। এখানেই বলে রাখি যে এটা আসল কাংলাং নয়, আমাদেরকে কাংলাং আর মুরংকে দেখানো হয়। তারা অনেক দূরে একটা শান্ত ও সুন্দর জায়গায় এসে বসবাস করছিল। তখন কাংলাং মুরংকে বলে সেই মেয়েটা যখন তাকে ঔষধ দিয়েছিল তখন সে ওই ঔষধটা নিজের উপর প্রয়োগ না করে সেই মেয়েটার উপরে প্রয়োগ করে, কারণ সে সেই মেয়েটাকে ঠিকঠাক ভাবে বিশ্বাস করতে পারছিল না। তবে যাই হোক, তার পরিকল্পনা সফল হয়েছে এবং সে এখন পেয়র থেকে অনেক দূরে এবং মুরংয়ের সাথে সুখে শান্তিতে সংসার করছে। ড্রামার শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় পেয় সেসব অফিসিয়ালদের মাঝে ঘোষণা করে দেয় সে কাংলাং এর জন্য অপেক্ষা করবে। কাংলাং এর যতদিন না পর্যন্ত জ্ঞান ফিরছে ততদিন সে অন্য কাউকে বিয়ে করবে না। সে তার জীবনে কাংলাং ব্যতীত অন্য কোনো মেয়েকে গ্রহণও করবে না। সেখান থেকে বেরিয়ে পেয় যখন হাঁটাহাঁটি করছিল তখনই তার কাছে একজন সৈনিক আসে এবং কাংলাং যে তার জায়গায় অন্য একটা মেয়েকে বদলে দিয়েছে সেই পুরো ঘটনাটা খুলে বলে। পেয়র সৈনিক তাকে এটাও বলে দেয় যে তারা একটা জায়গায় কাংলাংকে দেখেছে। এটা শুনে পেয় তো সৈনিককে প্রথমে সেখানে পাঠিয়ে দেয় কাংলাংকে ধরে আনার জন্য। তবে কিছু একটা ভেবে সে তার সৈনিকদের থামিয়ে দেয় এবং বলে সে অনেক চেষ্টা করেছে কাংলাংকে তার কাছে রাখার জন্য, তবে কাংলাং সব বাধা পেরিয়ে বরাবর তার কাছ থেকে দূরে চলে গিয়েছে, তাই সে এবার কাংলাংকে দূরেই থাকতে দেবে। মানে পেয় এখন সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কাংলাংকে তার জীবনে থাকার জন্য বিরক্ত করবে না। যদি কাংলাং মুরংয়ের সাথে সুখে থাকে তবে সে তার সাথেই থাকুক। আর এরকম একটা মুহূর্তের মধ্যে দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট গ্রাম দেখতে পাই, যে গ্রামে গত 2-3 বছর ধরে খরা চলছিল আর কিছুতেই কোনো বৃষ্টি হচ্ছিল না, যার কারণে গ্রামের চারপাশ শুকিয়ে যায় এবং ভয়ঙ্কর ধরনের পানির অভাব পড়ে। এই সমস্যা থেকে বাঁচার জন্য গ্রামের সাধু একটি উপায় খুঁজে বের করে এবং 99টি বিবাহযোগ্য মেয়েকে সমুদ্রের ধারে তাদের দেবতার মূর্তির সামনে এনে দাঁড় করায় এবং প্রার্থনা করতে থাকে যাতে ড্রাগন কিং এই মেয়েগুলোর মধ্যে থেকে একজন মেয়েকে পছন্দ করে তাকে বিয়ে করে, কারণ তাদের দুজনার মিলনের ফলে যেই আধ্যাত্মিক বাচ্চাটি জন্ম নেবে সেই বাচ্চার কারণে তাদের এই খরা দূর হয়ে যাবে। অন্যদিকে আমরা ড্রাগন দেবতাকে দেখি, সে বসে বসে এসব কিছু দেখছিল এবং তার ছেলে ড্রাগন কিংকে বলে এদের মধ্যে একজন মেয়েকে বেছে নিয়ে বিয়ে করে ফেলতে, যাতে করে এই মানুষগুলোর সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। ড্রাগন দেবতা চাইলে তার পাওয়ার দিয়ে এই সব কিছু ঠিক করে ফেলতো, কিন্তু আসলে এই সমস্যাগুলো ড্রাগন কিং এর কারণেই হয়েছিল। কিন্তু এদিকে ড্রাগন কিং অন্য আরেকটা মেয়েকে ভালোবেসে ফেলেছিল। একদিন যখন সে আকাশের উপরে নিজের শক্তির পরীক্ষা দিচ্ছিল তখনই সে সেই পরীক্ষায় হেরে যায় এবং ভীষণভাবে আহত হয়ে দুনিয়াতে পড়ে যায়। আর তখন সে তার আসল রূপে ছিল, আর পানি থেকে দূরে থাকার কারণে সে ধীরে ধীরে মরে যাচ্ছিল। ঠিক তখনই তাকে বাই দেখতে পায়। বাই তাকে আসল রূপে দেখার পরেও একটুও ভয় পায় না, বরং সে দ্রুত তার কাছে যায় এবং কোনো কিছু না ভেবেই তার জীবন বাঁচানোর জন্য তাকে পানির ভেতরে নিয়ে যায়। আর সেজন্যই ড্রাগন কিং সেই মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছিল আর অনেকদিন থেকেই তাকে ভুলতে পারছিল না, যার কারণে তার মন সবসময় খারাপ থাকতো আর সে সবসময় সেই মেয়েটির জন্য ছটফট করত এবং এই সমস্যার কারণেই দুনিয়াতে এত খরা পড়ে যায়। এদিকে ড্রাগন দেবতা চাইছিল তার ছেলে যেন দ্রুত বিয়ে করে ফেলে, কারণ তার বয়স 10,000 বছরেরও অনেক বেশি হয়ে গিয়েছিল আর সে চাইছিল নাতিপুতির মুখ দেখতে। কিন্তু ড্রাগন কিং এর এই মেয়েগুলোর মধ্যে কাউকেই পছন্দ হয় না আর সে মন খারাপ করে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই তার বাইয়ের দিকে চোখ পড়ে এবং তাকে দেখার সাথে সাথে সে তাকে চিনে ফেলে। এখন ড্রাগন কিং বাইয়ের সাথে দেখা করার জন্য সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে ড্রাগন দেবতা মনে করছিল হয়তোবা তার ছেলের কোনো একটা মেয়েকে পছন্দ হয়ে গিয়েছে, এটা ভেবে সে অনেক খুশি হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা বাইয়ের বাবাকে দেখতে পাই, সে বাইয়ের উপরে অনেক বেশি রাগারাগি করছিল, কারণ বাই সেই 99 জন মেয়েদের সাথেই ছিল কিন্তু ড্রাগন কিং কাউকেই পছন্দ করেনি। আর এই সব কিছুর দোষ তার বাবা তার উপরে চাপিয়ে দিচ্ছিল। তার বাবার এত রাগ দেখে বাই তার বাবাকে বলে সেখানে তো আরো মেয়ে ছিল কিন্তু ড্রাগন কিং কাউকেই পছন্দ করেনি, এখানে আমার কি দোষ। তারা বাবা মেয়ে যখন কথা বলছিল তার মাঝখানেই বাইয়ের সৎ মা কথা বলে ওঠে আর সে তার বাবাকে জানায় আমি শুনলাম সেই বুড়ো লি বাইকে বিয়ে করতে চায়, সে বাইকে তার 3য় নম্বর বউ বানাতে চায়। যদি আমরা বাইকে তার সাথে বিয়ে দেই তাহলে আমরা যৌতুক হিসাবে অনেকগুলো পানি পাবো। তার এরকম কথা শুনে বাইয়ের বাবার এই আইডিয়াটা অনেক ভালো মনে হয়, কিন্তু বাই অনেকটা ভয় পেয়ে যায় আর সে তার বাবাকে অনুরোধ করতে শুরু করে যাতে সে তার বিয়ে ওই বুড়োর সাথে না দেয়। এরপর সে তার বাবাকে বলে যদি তারা পানির জন্য এতই লোভী হয়ে থাকে তাহলে তার নিজের মেয়ের বিয়ে কেন তার সাথে দিচ্ছে না। তার এরকম কথা শুনে এবার তার সৎ মায়ের তার উপরে অনেক বেশি রাগ হয় আর সে তাকে লাথি মেরে বলে তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের ব্যাপারে এসব কথা
কথা বলিস। এসব কিছু দেখে সিয়া অনেক খুশি হয়ে যায়। এটাই ছিল বাইয়ের সৎ বোন। সে বাইকে বলে, রাত্রেবেলা যখন লাইট অফ হয়ে যায় তখন কে বলতে পারে যে পাশে বুড়ো শুয়ে আছে নাকি একজন ইয়াং। তাই আমার মতে এটাই ভালো হয় যে তুমি চুপচাপ সেই বুড়োর সাথে বিয়ে করে ফেলো। তাদের এ সকল কথা শুনে বাই বারবার তাদেরকে নিষেধ করছিল, কিন্তু তারা কেউই বাইয়ের কোনো কথা শুনে না, আর জোর করে তারা সেই বুড়োর হাতে বাইকে তুলে দেয় এবং সেই রাতেই বাইয়ের সাথে সেই বুড়োর বিয়ে হয়ে যায়। এখন বাসর রাতে সেই বুড়ো লোকটি বাইয়ের কাছে আসার চেষ্টা করে, কিন্তু বাই তাকে দেখে ভয় পাচ্ছিল আর বারবার তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছিল। কিন্তু সেই বুড়ো লোকটি তখন বাইকে জানায়, এটা করে কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে ওষুধ খাইয়ে দিয়েছি, যার কারণে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর নিজে নিজেই আমার কাছে চলে আসবে। এটা বলেই সেই বুড়ো লোকটি তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সঠিক সময়ে ড্রাগন কিং সেখানে চলে আসে এবং তার শক্তি দিয়ে ওই বুড়ো লোকটিকে সেখানেই শেষ করে ফেলে। এরপরে ড্রাগন কিং বাইয়ের কাছে যায়, কিন্তু ততক্ষণে বাইয়ের সেই ওষুধের কাজগুলো শুরু হয়ে গিয়েছিল, যার কারণে বাই নিজে নিজেই তার কাপড় খুলতে শুরু করে এবং ড্রাগন কিংকে তাকে সাহায্য করতে বলে আর নিজে নিজেই তার কাছে যেতে চায়। এসব কিছুর জন্য ড্রাগন কিংও নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে তার মাথার শিং বেরিয়ে আসে, কিন্তু এটা দেখার পরেও বাই একটুও ভয় পায় না এবং তার সাথে রাত কাটায়। পরের দিন সকালে যখন বাইয়ের ঘুম ভাঙে তখন সে তার পাশে ড্রাগন কিংকে দেখতে পায়। ড্রাগন কিং এতটাই হ্যান্ডসাম ছিল যে বাই তো তাকে দেখতেই থাকে। তখন ড্রাগন কিং গত রাতের বিষয়ে তাকে এক্সপ্লেন করতেই যাচ্ছিল, বাই তখন তাকে থামিয়ে দেয় আর তাকে বলে, গত রাতে যা হয়েছে এসব কিছুই তুমি আমার জীবন বাঁচানোর জন্য করেছো। তখন ড্রাগন কিং তাকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কিন্তু বাই তাকে কিছুতেই চিনতে পারছিল না। এটা দেখে ড্রাগন কিং তার আসল রূপে চলে আসে, যেটা দেখে বাই বুঝতে পারে যে সে আসলে কে। তখন ড্রাগন কিং তাকে বলে সে তাকে ভালোবাসে আর সে তার দায়িত্ব পুরোপুরি নিতে চায়। সে বাইকে অনেক দিন ধরে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। এদিকে বাইও তাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল, তাই ড্রাগন কিং যখন তাকে বিয়ের জন্য প্রপোজ করে তখন সে সাথে সাথে রাজি হয়ে যায়। তখন ড্রাগন কিং বাইকে বলে সে তাকে পুরো নিয়ম কানুন মেনে বিয়ে করতে চায়, যার কারণে তাকে স্বর্গে ফিরে যেতে হবে। তাই বাই যেন তার জন্য এখানেই অপেক্ষা করে। বাই তার কথা শুনে সবকিছু মেনে নেয় আর সে দ্রুত স্বর্গে রওনা দেয়। আজকে বাই অনেক খুশি ছিল, কিন্তু একটু পরে হঠাৎ করেই তার পেটে তীব্র ব্যথা হতে শুরু করে এবং ধীরে ধীরে তার পেট ফুলে 9 মাসের গর্ভবতী হয়ে যায়। তার পেট থেকে সোনালী রঙের তীব্র আলো বের হচ্ছিল আর সে ব্যথায় ছটফট করছিল। ঠিক তখনই সেখানে বাই পরিবারের সদস্যরা চলে আসে আর তাকে এই অবস্থায় দেখে ফেলে। বাই তার বাবা মাকে এখানে আসতে দেখে তাদের কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু তারা তাকে সাহায্য তো করেই না, উল্টো তার বাবা তার কাছে এসে তাকে জোরে একটা চড় মেরে দেয়। তার সৎ বোন তাকে দোষ দিতে শুরু করে এবং তাকে বলে সে হয়তো কোনো দানবের সাথে রাত কাটিয়েছে, সেজন্যই সে এক রাতে 9 মাসের গর্ভবতী হয়ে গিয়েছে। তার সৎ মাও তাকে জিজ্ঞাসা করছিল, আমাদেরকে জানাও তুমি কোন দানবের সাথে রাত কাটিয়েছো, কিন্তু বাই তাদেরকে বলে সে কোনো দানবের সাথে রাত কাটায়নি এবং তার পেটের বাচ্চাও কোনো দানবের বাচ্চা নয়। কিন্তু তার এ সকল কথা শুনেও তার বাবা তার পেটে একটা জোরে লাথি মারে, যার কারণে তার পেটের বাচ্চারাও আঘাত পায়। তখন বাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো দানবের বাচ্চা নয়, বরং যেটা যার বাচ্চা সে তাকে ওয়াদা করেছে সে ফিরে আসবে এবং তাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু তখনই তার বাবা তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, যে ছেলে তোমার সাথে রাত কাটিয়েছে সে আবার তোমার কাছে কেন ফেরত আসবে? বাইয়ের বাবা তো বাইয়ের উপরে অনেক বেশি রেগেছিল, যার কারণে সে তার সাথে সব রকম সম্পর্ক ভেঙে দেয় এবং তাকে এই বাড়ির দাসী বানিয়ে দেয়, কারণ তার বাবা এই অবস্থায় তাকে কোথাও পাঠাতেও চাচ্ছিল না। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি, সে এখন স্বর্গে পৌঁছে গিয়েছিল এবং ড্রাগন দেবতাকে সেই মেয়ের ব্যাপারে বলছিল। এরপরে সে বিয়ের জন্য কিছু উপহারও রেডি করতে বলছিল। ঠিক তখনই সে মাথা ঘুরে সেখানে পড়ে যায়। তখন ড্রাগন দেবতা তার কাছে আসে আর দেখেই বুঝতে পারে যে সে আসলে অজ্ঞান হয়ে যায়নি, বরং সে ঘুমিয়ে পড়েছে। আসলে এই ড্রাগন বংশের একটা দোষ ছিল, তারা যখনই প্রথমবারের মতো কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তখনই তারা ঘুমিয়ে পড়ে, আর সেজন্যই ড্রাগন কিং 10 দিনের জন্য ঘুমিয়ে পড়েছিল। এখন কথা হলো, ড্রাগন কিং এ বিষয়ে কিছুই জানতো না আর ড্রাগন দেবতাও তাকে এই বিষয়ে বলতে ভুলে গিয়েছিল। সেজন্য সে ড্রাগন কিংকে তার রুমে পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা সেই গ্রামের দৃশ্য দেখতে পাই। আসলে স্বর্গের 10 দিন এখানকার 10 বছরের সমান, আর এই 10 বছরে এই গ্রামের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ড্রাগন কিং ঘুমিয়ে যাওয়ার কারণে তার বাচ্চারাও এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে তাদের কাছে বেশি শক্তি না থাকার কারণে তারাও জন্মগ্রহণ করতে পারছিল না। সিচুয়েশন দিন দিন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল বাইয়ের জন্য, কারণ একে তো এই গ্রামের অবস্থা
অনেক খারাপ ছিল, তার উপরে 10 বছর ধরে সে এই বাচ্চাদের বহন করে যাচ্ছে। এই গ্রামের মানুষেরা পানির জন্য পাগল হয়ে গিয়েছিল, কারণ এখানে খাওয়ার পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। এমনকি সেখানকার কুয়ার ভেতরেও পানি ছিল না, যেটা দেখে বাইয়ের বাচ্চারা অনেক কষ্ট পায় এবং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা তার মাকে সাহায্য করবে এবং তাদের ছোটখাটো পাওয়ার দিয়ে সেই কুয়ার ভেতরে পানি আনে। যেটা দেখে তো গ্রামের সবাই অনেক খুশি হয়ে যায় এবং তারা সবাই মিলে বালতিতে পানি ভরার জন্য এগিয়ে যায়। কিন্তু যখনই বাই পানি নিতে যায় তখনই তারা তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর তাকে পানি নেওয়ার জন্য আটকায়, কারণ তারা সবাই মনে করত বাই একটা দানবের সাথে রাত কাটিয়েছে আর সে অভিশপ্ত, যার কারণে সে এক রাতে গর্ভবতী হয়ে গেল গত 10 বছরে এই বাচ্চার জন্ম দিতে পারছে না। যার কারণে সেই মহিলাগুলো তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজেরা পানি ভরতে শুরু করে। এখন বাইয়ের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না, তাই সে সেখানেই পড়ে পড়ে তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তার পেটের বাচ্চারাও এসব কিছু দেখে অনেক বেশি কষ্ট পায়, যার কারণে আবারও তারা ম্যাজিক করে এবং সবার কাছে থাকা পানি গায়েব করে দেয়। আর এখন শুধুমাত্র বাইয়ের বালতিতেই পানি ছিল। এটা দেখে বাই তো অনেক খুশি হয়ে যায় আর সে তার বালতি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্বর্গে আমরা ড্রাগন কিংকে দেখি 10 দিন পরে তার ঘুম ভেঙে গিয়েছিল, যার কারণে ড্রাগন দেবতা তার সাথে কথা বলতে এসেছিল। আর সে ড্রাগন কিংকে জানায় সে 10 দিন ধরে ঘুমাচ্ছে। যেহেতু ড্রাগন কিং কোনো কিছুই জানতো না এ ব্যাপারে, তাই ড্রাগন দেবতা তাকে সবকিছু খুলে বলে। এরপরে সে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে যাকে সে বিয়ে করতে চায় এবং তার সাথে রাত কাটিয়েছে। কিন্তু তখনই ড্রাগন কিং এর মনে পড়ে যায় সে ওই মেয়েটিকে কথা দিয়েছিল যে সে তার কাছে ফিরে যাবে, কিন্তু সে তো এখানে আরামে ঘুমাচ্ছে। এটা মনে পড়ে সে ড্রাগন দেবতাকে জিজ্ঞাসা করে এখানকার 10 দিন পৃথিবীতে কতদিন হয়। তখন ড্রাগন দেবতা তাকে জানায় হয়তোবা পৃথিবীতে এতদিন 10 বছর পূর্ণ হয়ে গিয়েছে। এরপরে সে তাকে জানায় সে তার বিয়ের পুরোপুরি প্রস্তুতি করে ফেলেছে। কিন্তু ড্রাগন কিং এটা শোনার পরেই তার আর কোনো কথাই শুনে না এবং সে দ্রুত বাইয়ের কাছে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন পেছন থেকে ড্রাগন দেবতা তাকে চিৎকার করে বলতে থাকে সে বিয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে, শুধুমাত্র কন্যাই নেই এখানে। অন্যদিকে বাইকে দেখি সে এক বালতি পানি নিয়ে বাড়িতে ফিরে এসেছিল। পানি দেখার সাথে সাথেই তার বাবা মা তার হাত থেকে পানি নিয়ে দুজনে পান করতে শুরু করে দেয়। কিন্তু যখনই বাই সেই পানি পান করতে চায় তখন তারা তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর তাকে সেই পানিটা খেতে দেয় না এবং তার সৎমা তাকে বলে তুমি গর্ভবতী হয়েছে তো কি হয়েছো, এত মূল্যবান জিনিস আমি তোমাকে খেতে দিতে পারবো না, আর তোমার পেটে কিসের বাচ্চা আছে আমরা তো কিছু জানতেই পারছি না। এরপরে সে তার উপরে রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে তুমি আমাকে বলো তুমি সেই রাতে কার সাথে রাত কাটিয়েছো যার বাচ্চা এতদিনও জন্ম নিচ্ছে না, আমাদেরকে তার পরিচয় বলো। এটা শুনেও বাই চুপ করে থাকে আর ড্রাগন কিং এর পরিচয় তাদের সামনে জানায় না। এদিকে তার বাবা তো অনেক বেশি রেগে গিয়েছিল আর সে প্রস্তুতি নিয়েছিল এই বাচ্চাগুলোকে মেরে ফেলার জন্য। সে তার হাতে লাঠি তুলে নেয় এবং সেই লাঠি দিয়েই তার পেটে আঘাত করতে চায়, কিন্তু তখনই বাই তার বাবাকে অনুরোধ করে এবং সে তাকে জানিয়ে দেয় যে এটা আসলে ড্রাগন কিং এর বাচ্চা। তার এই কথাগুলো 100% সত্যি হলেও কেউ তার এই কথায় বিশ্বাস করতে চাইছিল না, কারণ তারা কেউই তার কোনো কথায় বিশ্বাস করে না। এখন পেটের ভেতরে থাকা বাচ্চারা তার মায়ের কষ্ট দেখতে পারছিল না, তাই তারা চিৎকার করে বলছিল তার মা যা বলছে সবকিছুই সত্য, কিন্তু তাদের কাছে এতটা পাওয়ার ছিল না যে তাদের আওয়াজ বাহিরের কেউ শুনতে পাবে, যার কারণে বাইয়ের কথা মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছিল। এদিকে তার বাবাও তার উপরে রেগে যায় আর তাকে বলে তোমার এই সকল মিথ্যা কথার কারণে আমাদের বংশের দুর্নাম হয়ে যাবে, এমনকি আমাদের বংশের সবার ক্ষতিও হতে পারে, কারণ ড্রাগন কিং তো একজন দেবতার ছেলে আর তুমি হলে এই ছোট্ট দুনিয়াতে বাস করা একটা গরিব মেয়ে, তাহলে ড্রাগন কিং এর সাথে তোমার মিলন কিভাবে হতে পারে। তখনই সেখানে সিয়া চলে আসে, যার গত বছর বিয়ে হয়েছিল আর এখন এই মুহূর্তে সে প্রেগনেন্ট ছিল। তাকে দেখে তার বাবা মা অনেক খুশি হয়ে যায় এবং তার হাজবেন্ডের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তখন সিয়া তার বাবা মাকে বলে তার স্বামী সাধুকে নিয়ে আসার জন্য গেছে, যাতে সাধু এসে তার বাচ্চার ব্যাপারে তাদেরকে জানাতে পারে এবং তার বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে তারা জানতে পারে। সিয়ার এই কথা শুনে তার বাবা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেই সাধুর সাথে দেখা করা এত সহজ নয়। সে সহজেই কারোর সাথে দেখা করে না, সে নিজেও 10 বছর ধরে সেই সাধুর সাথে দেখা করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তার সাথে দেখা করতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত সে সিয়ার স্বামীর সাথে দেখা করছে। এখন সিয়াও তাদের সাথে বড়লোকি ভাব দেখাতে শুরু করে আর একটু পরেই তাদের জন্য আনা উপহারগুলি তাদেরকে দেখায়। সে তাদের জন্য মহামূল্যবান পানি এনেছিল
একসাথে এতগুলো পরিষ্কার পানির বালতি দেখে সিয়ার বাবা মা সহ আশেপাশে সব লোকজন অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশি হয়ে প্রতিবেশীরাও তাকে অভিনন্দন জানানোর জন্য ভেতরে চলে আসে। আসলে সিয়ার যে স্বামী ছিল তার কাছেই আসলে পানির কন্ট্রোল ছিল। সিয়ার মা তার মেয়ের বড়লোকি জীবনযাপনকে বাইয়ের সামনে শো অফ করতে শুরু করে এবং বাইকে নিচা দেখাতে শুরু করে। একটু পরে বাইও চেষ্টা করে তাদেরকে সবকিছু বিশ্বাস করানোর জন্য, কিন্তু তারা কেউই তার কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না। এদিকে তার বাবা তাকে চড় মারে এবং তাকে বলে, তুমি একবারও তোমার মুখ দিয়ে ড্রাগন কিং এর নাম উচ্চারণ করবে না। তখনই সিয়া সামনে এগিয়ে আসে এবং বাইয়ের উপরে দোষ দিয়ে বলতে থাকে, যখন থেকে তুমি প্রেগনেন্ট হয়েছো তখন থেকে এই গ্রামের খরা আরো বেড়ে গিয়েছে, তোমার কারণে আমরা এই দুর্ভোগের মধ্যে রয়েছি। তখনই সেখানে সে সাধু চলে আসে এবং বাইকে দেখে তার সামনে নত হয়ে যায় আর সে খুশি হয়ে সবাইকে বলতে থাকে এখানে আধ্যাত্মিক বাচ্চার জন্ম হতে চলেছে, যাদের জন্মের সাথে সাথে এই গ্রামের সকল সমস্যা দূর হয়ে যাবে। সেই সাধু অনেক বেশি খুশি ছিল কারণ সে বুঝতে পেরেছিল যে বাইয়ের পেটের বাচ্চা আসলে ড্রাগন কিং এর ছিল। সাধু অনেক বেশি খুশি ছিল আর সে এসব ব্যাপারে চিৎকার করে গ্রামের সবাইকে বলছিল। আর সেই বাচ্চাগুলো পৃথিবীতে আসার আনন্দে তাদেরকে স্বাগতম জানানোর প্রস্তুতি নেওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানে সাধু একটা বড় ভুল করে ফেলে। সে যখন বাইয়ের ব্যাপারে এই সবকিছু বলছিল তখন সে একবারও কাউকে বাইয়ের নাম বলে না। আর বাইয়ের পাশেই সিয়া দাঁড়িয়েছিল, যার কারণে গ্রামের সবাই মনে করে হয়তোবা সাধু সিয়ার ব্যাপারেই তাদেরকে বলছিল এবং সিয়াও এই বিষয়টা সুযোগ নিয়ে নেয় আর সবার সামনে দাবি করতে শুরু করে সে ঐশ্বরিক বাচ্চাটা তার গর্ভ থেকেই জন্ম নিবে। এরপরে সে তার মায়ের কথা মতো সবাইকে বলে কিছুদিন আগে সে স্বপ্নে দেখেছে ড্রাগন কিংকে এবং ড্রাগন কিং তাকে স্বপ্নে আশীর্বাদ করেছে যে যেদিন তার বাচ্চা জন্ম নিবে সেদিন এই গ্রামের সকল সমস্যা দূর হয়ে যাবে। যেটা শুনে গ্রামবাসীরা তো অনেক খুশি হয়ে যায়। এরপরে সিয়া তাদের সবাইকে বলে, ড্রাগন কিং আমাকে আরো একটা কথা বলেছে যে কার কারণে আমাদের এই গ্রামে খরা হয়েছে। এরপর সে বাইয়ের দিকে আঙুল দেখায়, এর মানে বাইয়ের কারণেই তাদের এই অবস্থা। সিয়া তাদের সবাইকে বলতে শুরু করে সবকিছুর জন্য দায়ী বাই, কারণ সে একটা দানবের সাথে সম্পর্ক তৈরি করেছে, যার কারণে সে যখনই প্রেগনেন্ট হয়ে যায় তখনই আমাদের দুনিয়াতে খরা আরো বেশি বেড়ে যায় এবং তার পেটের বাচ্চারা যতদিন জীবিত থাকবে আমরা কখনোই এই বিপদ থেকে মুক্ত হতে পারবো না। সেজন্যই ড্রাগন কিং এর সমুদ্রে তার বাচ্চাদেরকে ফেলে দেওয়া উচিত, যাতে আমরা এই সমস্যা থেকে খুব দ্রুতই বেরিয়ে আসতে পারি। তখন বাই তাদের বলার চেষ্টা করে এসব কিছু মিথ্যা, কিন্তু সেখানকার কেউ বাইয়ের কোনো কথাই গুরুত্ব দিচ্ছিল না। তারা সবাই সিয়াকে বেশি বিশ্বাস করত, কারণ তারা মনে করছিল সিয়াই আধ্যাত্মিক বাচ্চার জন্ম দিবে। তাই সবাই সিয়াকে সাপোর্ট করে এবং তার কথায় বাইকে বন্দি বানিয়ে নেয়। তখন বাই চিৎকার করে তাদের সবার কাছে সাহায্য চাইছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। সেজন্য বাই ড্রাগন কিং এর নাম নেয় আর তাদেরকে বলে এই বাচ্চা ড্রাগন কিং এর, যেটা শুনে তার বাবা তাকে আবারও চড় মারে। ঠিক ওই সময়ই ওই রাজ্যের রাজা সেদিক দিয়ে যাচ্ছিল, সেও এই খোরার সমস্যা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। ঠিক তখনই সে পাশ থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে ওখানে চলে যায়। তখন বাই তার কাছে সকল কথা খুলে বলে আর তাকে জানায় যে তারা কিভাবে তাকে অত্যাচার করছে, এমনকি তাকে মেরে ফেলার চেষ্টাও করছে। শুধু তাই নয়, তার গর্ভের বাচ্চাকেও তারা ছাড় দিচ্ছে না। তার এসব কথা শুনে গ্রামবাসীরাও শান্ত থাকে না, তারাও তার উপরে একের পর এক অভিযোগ দিতে শুরু করে আর তারা সবাই মিলে তাকে ডিমন বলতে শুরু করে। তখন সিয়াও তাদের সবাইকে বলে আমাদের গ্রামে যে বিপদটা এসেছে সেটা শুধুমাত্র বাইয়ের কারণে এসেছে, কারণ সে একটা ডিমন আর সে একটা দানবের সাথে সম্পর্ক তৈরি করেছে, যার কারণে সে গর্ভবতীও হয়ে গিয়েছে। সে গত 10 বছর ধরে প্রেগনেন্টই আছে আর এখনো পর্যন্ত সে তার বাচ্চার জন্ম দেয়নি, আর এই কারণেই এই গ্রামে এত খরা হচ্ছে। তার এই সকল কথা শুনে এবার মন্ত্রীও অনেক বেশি অবাক হয়ে যায় আর সে রাজাকে বলে তাহলে তো সত্যি সত্যি সে একটা রাক্ষসের জন্ম দিতে চলেছে, আর এটা হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন রাজাও সবার কথা শুনে এবং মন্ত্রীর কথা শুনে তাদের সকলের কথা সত্য মনে হয়ে যায় আর বাইকে সে ডিমন ভাবতে শুরু করে। এই সবকিছু দেখে এবার বাইও নিজের পক্ষে কথা বলতে শুরু করে আর সে রাজাকে বোঝানোর চেষ্টা করে যে তার পেটের বাচ্চা আসলে ড্রাগন কিং এর। কিন্তু রাজাও অন্য সব লোকদের মতো তার কোনো কথায় বিশ্বাস করে না, কারণ সে ছিল একটা সাধারণ মেয়ে আর ড্রাগন কিং এর সাথে তার সম্পর্ক হওয়া তো একদমই অবাস্তব। সেজন্য সে সিয়ার কথায় বিশ্বাস করে নেয় এবং তার বাচ্চাকে মেরে ফেলার জন্য তাকে সমুদ্রের ধারে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর রাজা সিয়াকে জিজ্ঞাসা করে তুমি যা বলছো সেটা কি সত্যি? এই মেয়ে এবং মেয়ের বাচ্চাটিকে মেরে ফেললে আমাদের সমস্যা কি দূর হয়ে যাবে? তখন সিয়াও ফুল কনফিডেন্টের সাথে
সাথে এবং অ্যাটিটিউডের সাথে রাজাকে বলতে শুরু করে, অবশ্যই আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে, কারণ আমার পেটের বাচ্চা আধ্যাত্মিক শক্তির সাথে জন্মগ্রহণ করবে। আর সে আমাকে বলে দিয়েছে বাইকে শেষ করে ফেলার পর সাথে সাথে এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে। তার এরকম কথা শুনে এবার রাজা তার প্রহরীদেরকে আদেশ করে যাতে বাইকে তারা খাঁচা থেকে বের করে আনে। এদিকে বাইয়ের পেটের বাচ্চারাও তার মাকে বাঁচানোর চেষ্টা করছিল, সেজন্য তাদের আধ্যাত্মিক শক্তির দ্বারা বাহিরের পরিবেশ অন্যরকম করে ফেলে এবং আকাশের রঙও বদলে দেয়। আকাশের রং বদলে যেতে দেখে তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা সবাই মনে করছিল যে তাদের গডও হয়তো এটাই চায় যে বাইকে শেষ করে দেওয়া হোক। কিন্তু তখনই আকাশের উপরে আমরা কিছু দেবদূতকে দেখতে পাই। তারা এ সকল কিছু অনুভব করতে পারছিল এবং আকাশ থেকেই বোঝার চেষ্টা করছিল যে আসলে এখানে হচ্ছে কি। তারা উপর থেকেই সবকিছু দেখছিল, কারণ তাদের কাছে কোনো অনুমতি ছিল না যে তারা দুনিয়ার কোনো বিষয়ে দখলদারি করবে। এদিকে সিয়া বাইকে নিজেকে বাঁচানোর জন্য একটা সুযোগ দেয় এবং তাকে বলে, তোমার আমার সামনে নত হতে হবে এবং পুরো মন থেকে আমাকে প্রণাম করতে হবে, যাতে আমার পেটের আধ্যাত্মিক বাচ্চা এটা দেখে খুশি হয়ে যায়। আর আমার বাচ্চা খুশি হলে আমিও তোমাকে ছেড়ে দেব। এটা শুনে বাইয়ের পেটের বাচ্চারা তাকে থামানোর চেষ্টা করে। ওপর থেকে দেবদূতেরাও তাকে থামতে বলছিল, কারণ তারা জানতো যে বাই যদি তার সামনে নত হয় তাহলে দুনিয়াতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিন্তু সিয়া তো এই বিষয়টা বুঝতে পারছিল না, তাই সে তার সামনে তাকে নত হতে বাধ্য করে। এদিকে বায়ও এটা মেনে নেয় যে ঠিক আছে, যদি তোমার সামনে নত হওয়াতে আমার বাচ্চাদের এবং আমার জীবন বেঁচে যায় তাহলে এটা আমি করতে রাজি আছি। এরপরে সে যখন ধীরে ধীরে নত হচ্ছিল ঠিক তখনই আকাশ থেকে শাস্তি আসা শুরু হয়ে যায় এবং পানির ভেতর থেকে ভূমিকম্প উঠতে শুরু করে এবং পানির ভেতরকার যত প্রাণীরা রয়েছে তারাও ছটফট করতে থাকে। আর যখনই বাই পুরোপুরি নত হয়ে যায় ঠিক তখনই ভূমিকম্প এতটাই বেড়ে যায় যে পানির ভেতরে থাকা সমস্ত প্রাণীরা মারা যায় এবং তারা উপরে ভেসে ওঠে। এটা দেখার পরেও সিয়া এসব কিছু বুঝতে পারছিল না এবং সে সবাইকে বলতে শুরু করে যে হয়তো ড্রাগন কিং তাকে ক্ষমা করতে চাইছে না, সেজন্য আমাদেরকে এই বাচ্চাগুলো এবং এই মেয়েটাকে শেষ করে ফেলতে হবে। আর যদি এটা না করি তাহলে আমাদেরকে দৈবিক শাস্তি দেওয়া হবে এবং আমাদের গ্রামও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটা শোনার পর বাই তাকে বলে, তুমি বলেছিলে যে আমি তোমার সামনে নত হলে তুমি আমাদেরকে ছেড়ে দেবে। এটা শুনে সিয়া তাকে বলে, হয়তো তোমার ভাগ্যটাই এরকম, তাই এখন আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ তুমি তোমার পেটে রাক্ষস বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছো, যেটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর। এটা বলে সে তার হাতে চাবুক নিয়ে বাইয়ের পেটের উপরে চাবুক মারতে শুরু করে, যার কারণে বাইয়ের পেটের বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছিল এবং তারা নিজেদের শক্তি ব্যবহার করে পেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। ওপর থেকে দেবদূতেরাও এসব কিছু দেখছিল এবং তারা এটা দেখে টেনশনে পড়ে গিয়েছিল, কারণ তারা জানতো যদি এই বাচ্চাদের কিছু হয় তাহলে তিনটি দুনিয়া একে একে শেষ হয়ে যাবে। কিন্তু তারা বাইয়ের জন্য কিছুই করতে পারছিল না। এদিকে নিচে বাইয়ের পরে একের পর এক নির্যাতন হতে থাকে, বাইকে অনেক খারাপভাবে মারা হচ্ছিল। আর এরপরে সিয়া বাইয়ের পেটের উপরে পা তুলে দেয়, যার কারণে সেখানে ঘূর্ণিঝড় হতে শুরু করে, এমনকি সমুদ্রের পানিও পেছনের দিকে যেতে শুরু করে এবং বাইয়ের চারিপাশে পানির আকৃতিতে ড্রাগনের ছায়া দেখা যাচ্ছিল। কিন্তু এরপরেও এই মানুষগুলো এখনো বুঝতে পারছিল না, আর এসব কিছু হওয়ার জন্য তারা আবারও বাইকেই দায়ী করছিল এবং তাকে বলছিল, তোমার কারণে পুরো সমুদ্রের পানি শুকিয়ে গেছে, আমাদের তো উচিত তোমার গলা কেটে তোমাকে হত্যা করা, যাতে আমাদের কারোর কোনো সমস্যা না হয়। এটা বলতে বলতে তারা ওই যন্ত্রটি নিয়ে আসে যেটা দিয়ে তারা বাইয়ের গলা কাটতে পারবে। এরপর তারা জোর করে বাইকে সেখানে নিয়ে যায় এবং তার গলা কাটার চেষ্টা করে। সেই মুহূর্তে বাইয়ের পেটের বাচ্চারা অনেক বেশি রেগে যায়, তারা আর তার মাকে নির্যাতন হতে দেখতে পারছিল না এবং তাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছিল তার পেট থেকে বাহিরে বেরিয়ে আসার। এদিকে যখনই সিয়া বাইয়ের গলা কাটতেই যাবে ঠিক তখনই তার পেট থেকে বাচ্চা দুটো বেরিয়ে আসে। তাদের সোনালী উজ্জ্বল রং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারা দুজনেই সেখানকার সবার উপরে অনেক বেশি রেগেছিল। ঠিক তখনই বাইয়ের পেট থেকে লাল কালারের একটা বড় বল বেরিয়ে আসে, যেটা দেখে দেবদূতেরা বুঝতে পারে যে এই লাল বলটা কোনো সাধারণ বল নয়, এর ভেতরে বাইয়ের বাচ্চা রয়েছে যারা নিজে থেকেই পেট থেকে বেরিয়ে এসেছে। এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে যে ড্রাগন কিং এর বাচ্চারা এখনো সুরক্ষিত রয়েছে। অন্যদিকে সেই বলের ভেতর থেকে কথার আওয়াজ শুনতে পাওয়া যায়, বাইয়ের বাচ্চারা তার সাথে কথা বলছিল, তারা তাকে বলছিল তারা তার মাকে বাঁচানোর জন্য নিজেরাই পেট থেকে বাহিরে বেরিয়ে এসেছে। এই বাচ্চাদের কথা শুনে আশপাশের সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু বাই অনেক খুশি হয়ে যায়। মানুষেরা কখনো আজ পর্যন্ত কোনো মানুষকে ডিমের জন্ম দিতে দেখেনি, তাও আবার এমন একটা ডিম যে ডিমের ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে। এটা তো একদমই অবিশ্বাস্যকর ছিল তাদের জন্য, যার কারণে সেখানে থাকা সব মানুষজন সিয়ার কথায় আরো বেশি বিশ্বাস করে নেয়। আর তারা এটা আরো বেশি করে বিশ্বাস করতে শুরু করে যে বাই একটা ডিমন এবং সে একটা রাক্ষসের সাথে সম্পর্ক তৈরি করেছে, যার কারণে এই বাচ্চা তাদের জন্য বিপজ্জনক। তাই তারা সিদ্ধান্ত নেয় অতি দ্রুত তারা এই বাচ্চাদেরকে মেরে ফেলবে, যাতে করে তারা
সবাই এই বিপদ থেকে রক্ষা পায় এবং সারা জীবন শান্তিতে অতিবাহিত করতে পারে। কিন্তু এদিকে ডিমের ভেতরে থাকা বাচ্চারা তাদেরকে বলছিল তারা কোনো রাক্ষস নয়, বরং তারা ড্রাগন কিং এর বাচ্চা, তাই তারা যেন তাদের সাথে এরকমটা না করে। কিন্তু সিয়া তাদের কোনো কথাই শুনছিল না, বরং সে একটা তলোয়ার বের করে তাদের উপরে আক্রমণ করতেই যাচ্ছিল। কিন্তু সেই গোল ডিমটা তার হাতের কাছেও আসছিল না, বরং এদিক ওদিক ছোটাছুটি করছিল। এছাড়াও সে সিয়াকে অনেকটা ক্লান্ত করে ফেলেছিল। সেখানকার সবাই মিলে সেই ডিমটাকে আক্রমণ করছিল, কিন্তু তারা কেউই তাকে মারতে পারছিল না, বরং সেই ডিমের বলটা তাদেরকে ছোটাছুটি করিয়ে অনেক বেশি ক্লান্ত করে ফেলে, যার কারণে তারা একে অপরকে মারতেও শুরু করে। আর এরকম একটা পরিস্থিতির মধ্যে সিয়ার বাবা এবং রাজা মাটিতে পড়ে যায় এবং তাদের মধ্যে একটা কিসও হয়ে যায়। এদিকে ডিমের ভেতরে থাকা বাচ্চারা এসব কিছু দেখে তো অনেক বেশি আনন্দ পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে কেউ একজন তাদের উপরে জাল ফেলে দেয় আর সেই ডিমের গোলাটা ওই জালের ভিতরে আটকা পড়ে যায়, যেটা দেখে বাই তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সেদিকে এগিয়ে আসে। কিন্তু সিয়া তার লোকজনকে দিয়ে তাকে আটকে রাখে। বাই কিছুতেই সেই লোকজনের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। আর এদিকে সিয়া তলোয়ার দিয়ে ওই ডিমের উপরে একটা জোরে আঘাত করে, যার কারণে সেই ডিমটা ফেটে যায় আর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায়। এদিকে বাইও তার বাচ্চাকে না বাঁচাতে পেরে থমকে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারিদিকে একটা সোনালী রোশনি একত্রিত হয় আর আমরা দেখতে পাই সেখানে ড্রাগন কিং এর বাচ্চার জন্ম হয়েছে, তাও আবার মানুষের রূপে। ওপরে থাকা দেবদূতেরা এটা দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি সে যখন বাইয়ের কাছে আসছিল তখন পথেই সে তার বাচ্চাদের আভা বুঝতে পারে। আর সে এটাও বুঝতে পারে যে সে যখন ওই দিন চলে এসেছিল এরপরেই বাই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর এখন তার বাচ্চাদের জন্ম হয়েছে। এটা বুঝতে পেরে সে আরো দ্রুত তাদের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি সে যখন বসেছিল হুট করে সে তার নাতি নাতনির আওয়াজ শুনতে পায় এবং এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য সে একটা জাদুই আয়নার ব্যবহার করে। সে আয়নার ভেতরে সে তার নাতি নাতনিকে দেখতে পায় আর সে বুঝতে পারে যে এটাই তার উত্তরাধিকারী। এটা দেখে ড্রাগন কিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে এতটাই খুশি হয়েছিল যে সে ওখানে নাচতে শুরু করে। পরের সিনে আমরা ওই দুটি বাচ্চাকে দেখি, তারা দুজন তার মায়ের কাছে যায় এবং তার মা তাদেরকে দেখে কান্না করতে শুরু করে। বাই আসলে অনেক বেশি খুশি ছিল আর সে তাদের দুজনকে বুকে জড়িয়ে নেয়। এদিকে রাজা তাদেরকে জিজ্ঞাসা করছিল এসব আসলে কি হচ্ছে। তখন সিয়া তাদেরকে বলে এটা আসলে একটা কালো জাদু, যেটা দিয়ে সে আমাদের সবাইকে ধোঁকা দিতে চাইছে, কিন্তু আমি তাকে শেষ করেই ছাড়বো। এটা বলেই সে বাইরের কাছে এসে তাকে একটা জোরে চড় মারে এবং তার দুই বাচ্চাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরপর সিয়া বাইকে ধরে পাহাড়ের কিনারায় নিয়ে যায় তাকে সেখান থেকে নিচে ফেলে দেওয়ার জন্য। তখন বাই কোনো উপায় না খুঁজে পেয়ে ড্রাগন কিংকে ডাকতে শুরু করে। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি সে আসলে বাইয়ের কাছেই আসছিল, কিন্তু যখনই সে বাইয়ের আওয়াজ শুনতে পায় তখন তার মনের ভেতরে কষ্ট হতে শুরু করে, যার কারণে সে তার গতি বাড়িয়ে দেয় এবং অতি দ্রুত তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা ড্রাগন গডকে দেখি সে তার নাতিপুতির সাথে দেখা করার জন্য নতুন জামা পরে এবং সে পরিকল্পনা করতে শুরু করে যে সে তার নাতি নাতনির সামনে কেমন ভাবে গিয়ে দাঁড়াবে। তখনই তার নজর তার শিংয়ের উপরে যায় আর সে এটা ভাবতে শুরু করে হয়তোবা তার নাতি নাতনি এটা দেখলে ভয় পেতে পারে, তাই সে তার জাদু দিয়ে ওই শিং দুটি গায়েব করে দেয়। এরপর সে তার সাথে থাকা সৈন্যদের দিকে তাকায় আর আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন জাতের মাছ ছিল আর সে ভাবতে শুরু করে হয়তো তার নাতি নাতনি তাদেরকে দেখলেও ভয় পেতে পারে, তাই সে তার জাদু দিয়ে তাদের চেহারাও বদলে দেয়। এরপর সে প্রস্তুতি নিতে শুরু করে তার নাতি নাতনির কাছে আসার জন্য। অন্যদিকে সিয়াকে দেখি সে বাইকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। বাইও নিচে পড়ে যাচ্ছিল আর সে ভাবছিল হয়তোবা এটাই তার জীবনের শেষ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ড্রাগন কিং চলে আসে আর বাইকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচায় এবং বাইকে কোলে করে নিয়ে ওপরে চলে আসে। যখনই ড্রাগন কিং এর পা মাটিতে পড়ে সাথে সাথে চারিদিকের মাটি কেঁপে ওঠে, যার কারণে সেখানে থাকা সমস্ত লোকজন মাটিতে পড়ে যায়। বাই অনেকদিন পর ড্রাগন কিংকে দেখছিল। এদিকে ড্রাগন কিংও তার কাছে ক্ষমা চায় যে সে এত বছর পর তার সাথে দেখা করছে, কিন্তু বাইয়ের এতে কিছুই যায় আসে না, কারণ বাই বিশ্বাস করেছিল যে ড্রাগন কিং ফিরে আসবে আর সত্যি সত্যি আজকে ড্রাগন কিং ফিরে এসেছে। তখনই সেখানে ছুটে ড্রাগন কিং এর বাচ্চারা চলে আসে। বাই ড্রাগন কিংকে বলে এগুলো তারই বাচ্চা। ড্রাগন কিংও তার বাচ্চাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ড্রাগন কিং এর বাচ্চারা তাকে বলতে শুরু করে এখানে থাকা লোকজন তাদের মায়ের সাথে কি কি করেছে। বাচ্চাদের কাছ থেকে এসব কিছু শুনে ড্রাগন কিন্তু অনেক বেশি রেগে যায় এবং সে তার শক্তি দিয়ে তাদের সবাইকে আহত করে ফেলে। তার এত বেশি শক্তি দেখে সিয়াও মনে মনে ভাবতে শুরু করে সে আসলেই কে। এদিকে ড্রাগন কিং বাইকে বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখন আমি এখানে এসে পড়েছি। এরপর ড্রাগন কিং তাদের সবার কাছে তার পরিচয় দেয়, কিন্তু সিয়ার হাজবেন্ড তাকে বলে তুমি ড্রাগন কিং হতেই পারো না, কারণ আমি এর আগে ড্রাগন কিংকে দেখেছি, সে তো একজন বুড়ো মানুষ, সে তো আসলে ড্রাগন কিং
হওয়ার অভিনয় করছে। আসলে সে ওই দানবটা হতে পারে যার সাথে বাই রাত কাটিয়েছিল এবং 10 বছর পরে তার বাচ্চার জন্ম দিয়েছে। এসব কথা বলতে বলতে তারা আবারও বাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং তাকে মারার জন্য আবারও এগিয়ে আসে। কিন্তু এবারে তার কাছে ড্রাগন কিং ছিল, তাই তারা চাইলেও বাইয়ের গায়ে হাত তুলতে পারে না এবং যেই তাদের সামনে আসছিল ড্রাগন কিং তাদেরকে থাপ্পড় মারছিল। ড্রাগন কিং কাউকে থাপ্পড় মারতে বাকি রাখে না, চাই সে প্রজা হোক অথবা রাজা। সবার শেষে যখন বাইয়ের সৎমা এগিয়ে আসে তখন ড্রাগন কিং তার আঙুল চেপে ধরে আর তাকে বলে, তুমি এই হাত দিয়েই বাইয়ের গায়ে হাত তুলতে, তাই না? আমি তোমার এই হাত শেষ করে ফেলবো। এরপরে যখন সৎমা পেছনের দিকে এগিয়ে আসে তখনই আমরা দেখতে পাই তার সেই হাত বরফে জমে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটা টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যায়, যেটা দেখে সিয়া অনেক রেগে যায় এবং সে তার সৈন্যদেরকে আদেশ করে তাকে ধরার জন্য। আর তাদেরকে বলে, তোমরা ভয় পেও না, এটা শুধুমাত্র একটা কালো জাদু, সে তোমাদের কিছুই করতে পারবে না। তার কথা শুনে সৈন্যরা ড্রাগন কিংকে ঘিরে ফেলে, যেটা দেখে ড্রাগন কিং শুধুমাত্র তার 2 হাত ঝাড়া দেয়। তার এইটুকুনি হাত ঝাড়ার মধ্যে এত বেশি শক্তি ছিল যে আশেপাশের সবাই মাটিতে পড়ে যায় এবং রক্তবমি করতে শুরু করে। এসব কিছু দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু ড্রাগন কিং অনেক বেশি রেগেছিল, যার কারণে সেখানকার আবহাওয়াও বদলে যেতে শুরু করে। আবহাওয়ার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। অন্যদিকে আমরা সেই সাধুকে দেখতে পাই, সে এখন সমস্ত প্রস্তুতি নিয়ে সেই বাচ্চাদের কাছে আসছিল যাতে সে ওখানে দাঁড়িয়ে ওই বাচ্চা দুটোর জন্ম দেখতে পারে। কিন্তু যখনই সাধু সেই জায়গায় পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানে আগে থেকেই অনেক লোক ছিল। এদিকে রাজা সে সাধুকে ড্রাগন কিং এর ব্যাপারে সবকিছু বলছিল। সেখানে থাকা লোকজন ড্রাগন কিং এর ব্যাপারে যা যা ভেবেছিল সে সবকিছু তারা সাধুর কাছে খুলে বলে এবং তারা সবাই ড্রাগন কিংকে একজন দানব বলে আখ্যায়িত করে। তাদের এ সকল কথা শোনার পরে সাধু যখন ড্রাগন কিং এর দিকে তাকায় তখনই সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে ড্রাগন কিংকে আগে থেকেই চিনত। ড্রাগন কিংকে দেখার পর সে সবাইকে বলতে চাইছিল এটা আসলে সত্যিই ড্রাগন কিং, কিন্তু সে এত বেশি অবাক হয়ে গিয়েছিল যে তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। তাকে দেখে সিয়া মনে করে সে হয়তো ভয় পেয়েছে, তাই সিয়া তাকে বলে, আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে সে তার সৈন্যদেরকে এগিয়ে যেতে বলে। এদিকে সাধু সৈন্যদেরকে এগিয়ে আসতে বারণ করছিল এবং তাদেরকে তাদের জায়গায় ফিরে যেতে বলছিল, কিন্তু রাজা তাকে আটকায় আর তাকে বলে, সামনে এগিয়েও না, নইলে ওই দানবটা তোমাকে শেষ করে দিবে। এদিকে সাধু তো তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। আসলে সাধু অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও সে ইশারায় তাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারা সবাই কিছুতেই তার কথা বুঝতে পারছিল না। সাধু তো মনে মনে চিৎকার করে বলছিল, মূর্খ লোকজন, তোমরা এটা বুঝতে পারছো না যে সে আসল ড্রাগন কিং? সে যদি একবার রেগে যায় এবং তার শক্তি ইউজ করে তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এখন সেখানে থাকা লোকজন তো সাধুর কোনো কথাই বুঝতে পারছিল না, তাই তারা আবারও ড্রাগন কিংকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। এদিকে ড্রাগন কিংও অনেক বেশি রেগেছিল এবং সে তার সন্তান এবং ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য তার শক্তি প্রয়োগ করে। এদিকে তারা এখনো বুঝতে পারছিল না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এদিকে অনেক চেষ্টার পরে সাধু তার মুখ থেকে ছোট্ট একটা আওয়াজ বের করতে পারে। সে শুধুমাত্র এতটুকুই আওয়াজ বের করতে পারে যে সে সবাইকে বলছিল ড্রাগন কিং এবং আধ্যাত্মিক বাচ্চা, কিন্তু সেখানে থাকা লোকজন তার কোনো কথাই বুঝতে পারছিল না। তাই তারা তাকে বলে, আপনি যেটাই বলতে চান আমাদেরকে ভালোভাবে বলুন, কারণ আমরা আপনার কোনো কথাই বুঝতে পারছিল না। তখন সিয়া তাদেরকে বলে, সে হয়তো আমার আধ্যাত্মিক বাচ্চার কথা বলছে যে এই দুনিয়াতে আসতে চলেছে আর তাদের জন্মের আগেই আমাদেরকে এই দানবগুলোকে শেষ করে ফেলতে হবে। এদিকে সেই লোকজনও ড্রাগন কিংকে মারার জন্য এগিয়ে আসছিল আর ড্রাগন কিংও তাদেরকে মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই বাই সামনে এগিয়ে আসে এবং তাদের সবার কাছে অনুরোধ করতে থাকে যাতে তারা কেউ তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি না করে। তখন তার বাবা তাকে বলে, এই রাক্ষসটার কাছ থেকে তুমি দূরে চলে যাও, কিন্তু বাই তাদেরকে বলে, রাক্ষস হয়েছে তো কি হয়েছে, আমি তাকে ভালোবাসি। যাদেরকে আমি এতদিন মানুষ ভাবতাম তারা তো মানুষ ছিলই না, আর আমার পরিবারও তো আমাকে কখনোই মেনে নেয়নি, তাহলে আমি কার কাছে যাব? এখন আমার কাছে একজন রয়েছে যাকে কেউ মানুষ না বললেও সে আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি। সে আমার সাথে অনেক নম্র ব্যবহার করে আর আমার জন্য সে সবকিছু করতে প্রস্তুত, তাই আমি বেঁচে থাকতে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এসব কথা শুনে তার বাবা তার উপরে অনেক বেশি রেগে যায়। এদিকে সিয়াও তাকে বলে, ঠিক আছে, যদি তুমি রাক্ষসকে পছন্দ করো তাহলে তার সাথে আমরা তোমাকেও শেষ করে দিব। তখনই সেই সাধু সামনে চলে আসে এবং সিয়াকে একটা জোরে চড় মেরে বলে, পাগল মেয়ে, আমি কখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি কি জানো যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কে? এ কথা বলে সাধুর আওয়াজ আবারও চলে যায়। তখন সিয়া তাকে বলে, ও আচ্ছা, তাহলে মনে হয় এটা কোনো দুষ্ট আত্মা যার কারণে আপনি আমাকে চড় মেরে আটকাতে চাইছেন। আপনি হয়তো ভয় পাচ্ছেন যে সে হয়তো আমাদের বড় কোনো ক্ষতি করে ফেলবে, কিন্তু এদিকে
অন্যদিকে সাধু মনে মনে বলছিল, পাগল মেয়ে, এটা ড্রাগন কিং, কিন্তু আমি কেন এই কথাটা তাদেরকে স্পষ্টভাবে বলতে পারছি না। এদিকে ড্রাগন কিংও নিজের পাওয়ারের ব্যবহার করে। সে এক ঝটকায় তার পেছন থেকে একটা ব্লু কালারের ড্রাগন বের করে, যার এক ঝটকায় তারা সবাই আহত হয়ে যায়। তারা সবাই অনেক বেশি আহত হয়ে পড়েছিল, কিন্তু এইবার ড্রাগন কিং তাদেরকে একবারে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে, যার কারণে সে তার পাওয়ার দিয়ে একটা বিশাল বড় হাত সেখানে নিয়ে আসে, যে হাতের নিচে তারা সবাই মিলে এবার চাপা পড়তে শুরু করেছে। অন্যদিকে দূর থেকে দেবদূতেরা এসব কিছু দেখছিল, আর তারা চিন্তা করছিল যে ড্রাগন কিং তো অনেক বেশি রেগে গিয়েছে আর সে সবাইকে এখন শেষ করে ফেলবে। এদিকে ড্রাগন কিং এর শক্তির কারণে সেখানে থাকা সবাই যে যার জায়গায় জমে গিয়েছিল। তারা কিছুতেই তার জায়গা থেকে নড়াচড়া করতে পারছিল না, সেখান থেকে ওঠার কথা তো তারা ভাবতেও পারছিল না। এদিকে ড্রাগন কিং তার মনের ভেতরে থাকা ভীষণ রাগ নিয়ে সিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, যার কারণে সেখানে থাকা মাটিও ফেটে যাচ্ছিল। সে যখন এক একটা ধাপ দিচ্ছিল তখন সেখানে থাকা মাটি ফেটে যাচ্ছিল। এরপর ড্রাগন কিং তার শক্তি দিয়ে সিয়াকে বন্দি বানিয়ে ওপরে ওঠায় আর তাকে বলে, তুমি সবচেয়ে বেশি আমার ওয়াইফকে কষ্ট দিয়েছো, তাই আমি তোমাকে কঠোর শাস্তি দিব। এদিকে সিয়াও অনেক ভয় পেয়ে যায় আর সে তাকে অনুরোধ করতে থাকে যাতে সে তাকে ছেড়ে দেয় আর তাকে মনে করিয়ে দেয় যে সে তার আত্মীয়। তখন ড্রাগন কিং তাকে বলে, আমার এমন কোনো আত্মীয়র কোনোই প্রয়োজন নেই। এরপরে সে তার শক্তি দিয়ে সিয়াকে দোজখে পাঠিয়ে দেয়। এরপর ড্রাগন কিং সেখানে থাকা লোকজনদেরকে একে একে শেষ করার জন্য এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে বাই অজ্ঞান হয়ে যায়। বাচ্চারা তার মাকে এভাবে অজ্ঞান হয়ে যেতে দেখে জোরে জোরে কান্না করতে শুরু করে। তখন ড্রাগন কিংও তার ওয়াইফের কাছে আসে। এখন ড্রাগন কিং এর কাছে বেশি সময় ছিল না, যার কারণে সে তার শক্তি প্রয়োগ করে ওই মানুষদেরকে আরো নিচু করে দেয়। এরপর সে তার বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ড্রাগন কিং তার বাচ্চা এবং ওয়াইফকে একটা সেফ জায়গায় নিয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পর যখন সে নিজের শক্তি দিয়ে বাইকে চেক আপ করতে শুরু করে তখন সে বুঝতে পারে যে সময়ের আগে বাচ্চাদের জন্ম দেওয়ার কারণে বাই ভেতর থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছে। বাচ্চারা তার মাকে এই অবস্থায় দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখনই ড্রাগন কিং তার নিজের শক্তির ব্যবহার করে। সে তার নিজের ভেতর থেকে বলের মতো কিছু একটা বের করে বাইয়ের ভেতরে দিয়ে দেয়, যার কারণে ড্রাগন কিং অনেকটাই দুর্বল হয়ে পড়ে আর এইদিকে বাইও সুস্থ হয়ে ওঠে। বাইয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার বাচ্চা এবং ড্রাগন কিংকে সেফ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন তার বাচ্চা তাকে জানায় তার বাবা তার ভেতরের শক্তি ব্যবহার করে তাকে বাঁচিয়েছে। তখন বাই ড্রাগন কিংকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য এটা কেন করলে? তখন ড্রাগন কিং তাকে বলে, আমি যদি সঠিক সময়ে এখানে চলে আসতাম তাহলে তোমার এত কষ্ট সহ্য করতে হতো না। একটু পরে তারা চারজন একসাথে টাইম স্পেন্ড করছিল। তখন বাই তাকে বলে, এই বাচ্চা তোমার, তাই আমি চাই এই বাচ্চাদের নামও তুমি রাখো। তারা দুজন মিলে বাচ্চাদের নাম ঠিক করে এবং একটা সুন্দর সময় কাটায়। অন্যদিকে আমরা দোজকের ভেতরে সিয়াকে দেখতে পাই। দোজকের রাক্ষস তার কাছে আসে এবং তাকে বলে সে এতদিন কত রকমের পাপ করেছে, সে কত রকমের খারাপ কাজ করেছে এবং সে কিছুদিন আগেও ড্রাগন কিং এর ওয়াইফের সাথে কি করেছে, আর এসব কারণে সে তাকে এখন যে শাস্তি দিবে সেই শাস্তির কথা বলছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সিয়ার পেট থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে সেই কালো ধোঁয়া সামনে থাকা সব রাক্ষসদেরকে ধ্বংস করে ফেলে। সিয়া এসব কিছু দেখে তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সেই কালো ধোঁয়ার ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছিল। সে সিয়াকে বলছিল তার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সে তারই বাচ্চা যে তার ভুলের কারণে মারা গিয়েছে, আর এখন সে বদলা নিতে চায়। আর যদি সিয়া তাকে হেল্প না করে তাহলে সে তাকেও শেষ করে ফেলবে, আর যদি সে তার সঙ্গ দেয় তাহলে সে তাকে রানী বানিয়ে ফেলবে। তার এরকম কথা শুনে সিয়া রাজি হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া তার শরীরে প্রবেশ করে। এখন তার শরীরের ভেতরে তার বাচ্চার এবং তার আত্মা রয়েছিল। অন্যদিকে আমরা ড্রাগন গডকে দেখি, সে তার নাতি নাতনির সাথে দেখা করার জন্য অনেক আনন্দের সহিত আসছিল, কিন্তু তখনই সে নেগেটিভ এনার্জি বুঝতে পারে। কিন্তু যেহেতু এখন সে তার নাতি নাতনির সাথে দেখা করতে যাচ্ছিল তাই এই বিষয়ে সে খুব একটা লক্ষ্য দেয় না। অন্যদিকে আমরা ড্রাগন কিংকে দেখি, সে বাইয়ের জন্য একটা বিশেষ জড়িবুটি আনতে গিয়েছিল, কিন্তু যখনই সে ফিরে আসে তখন সে বাই এবং তার বাচ্চাদেরকে দেখতে পায় না, বরং সেখানে সে একটা চিঠি পায়, যেটা দেখে সে বুঝতে পারে যে সিয়া তার বউ বাচ্চাকে নিয়ে চলে গেছে। পরের সিনে আমরা সিয়াকে দেখতে পাই এবং তার সামনেই বাই এবং তার বাচ্চাদেরকে একসাথে বেঁধে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সিয়া আবারও তাদের সবাইকে এটা বিশ্বাস করায় যে বাই আসলে একটা ডিমন এবং সে একটা রাক্ষসের সাথে সম্পর্ক তৈরি করেছে, আর এরা সবাই মানুষদের জন্য
বিপজ্জনক, তাই তাদেরকে মেরে ফেলা উচিত। সেখানকার লোকজনও সিয়ার কথায় রাজি হয়ে যায় এবং সবাই বলতে শুরু করে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে তাদেরকে ফাঁসি দিয়ে দাও। এসব কিছু দেখে সিয়াও অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তার শক্তি দিয়ে তার হাতে একটা চাকু নিয়ে চলে আসে, যেটা দেখে বাই তাকে বলে, তুমি আমার বাচ্চাদেরকে ছেড়ে দাও, তোমার যদি কোনো শত্রুতা থাকে তাহলে সেটা আমার সঙ্গে। তখন সিয়া তাকে বলে, না, এখন তোমার সাথে আমি তোমার বাচ্চাদেরকেও মেরে ফেলবো। তখনই সিয়ার বাচ্চা সিয়াকে বলতে শুরু করে, তুমি জলদি জলদি তাদেরকে মেরে ফেলো, তাদের ভেতরে অনেক বেশি আধ্যাত্মিক শক্তি রয়েছে, যেগুলো খেয়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। তার বাচ্চার এরকম কথা শুনে সিয়া এগিয়ে যায় এবং সবার প্রথমে ড্রাগন কিং এর মেয়ে সন্তানকে মারতে চায়, কিন্তু যখনই সিয়া চাকু দিয়ে তাকে আঘাত করতে যাবে তখনই ওপর থেকে ড্রাগন কিং তার শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখনই সিয়া দূরে ছিটকে গিয়ে পড়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। এদিকে ড্রাগন কিং তার বউ বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছিল এবং তাদেরকে বাঁধন থেকে মুক্ত করে। তখনই সেখানকার সৈন্যরা তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে, যেটা দেখে ড্রাগন কিং তার বউ বাচ্চাকে সাইডে যেতে বলে এবং সে তাদের সাথে লড়াই করার জন্য এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে বাই ড্রাগন কিংকে চাকু দিয়ে আঘাত করে, কারণ সে সিয়ার কন্ট্রোলে ছিল, যার কারণে সে বুঝতে পারছিল না সে কি করছে। কিন্তু একটু পরে যখন বাইয়ের উপর থেকে সিয়ার জাদুর শক্তি শেষ হয়ে যায় তখন বাই বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করেছে, আর সাথে সাথে সেজন্য সে ড্রাগন কিং এর কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু এতক্ষণে ড্রাগন কিং অনেক বেশি আহত হয়ে পড়েছিল, তাই সেজন্য সে বাইকে তার বাচ্চাদের সাথে সেখান থেকে চলে যেতে বলে, আর তাকে বলে সে একাই এই সব মানুষের সাথে মোকাবেলা করে নিবে। কিন্তু বাই তাকে এখানে একা রেখে যেতে চাইছিল না, আর সে তার সাথেই সেখানে থেকে যায়, যেটা দেখে সিয়া তাদেরকে বলে, গভীর ভালোবাসা, আমিও আমার টিম তৈরি করে ফেলেছি তোমাদেরকে শেষ করার জন্য। এরপরে সে তার শক্তি ইউজ করে, যার কারণে পুরো গ্রামের মানুষ তার কাছে মাথা নত করে এবং তাকে দেবী মানতে শুরু করে। এরপর সিয়া তার হাতে জাদু দিয়ে একটা চাবুক নিয়ে আসে, যে চাবুক দিয়ে সে বাইকে মারতে যাচ্ছিল, কিন্তু যখনই ওই চাবুক দিয়ে সে বাইকে আঘাত করতে চায় তখন সামনে ড্রাগন কিং চলে আসে এবং সে সব চাবুকের আঘাত ড্রাগন কিং নিজের উপরে নিয়ে নেয়। প্রথমে তো সিয়া তাকে অনেকবার চাকু দিয়ে আঘাত করে, এরপরে সে তাকে বলে, তুমি যদি তার সাথে মরে যেতে চাও তাহলে ঠিক আছে। এটা বলেই যখন সিয়া তাকে চাকু দিয়ে আঘাত করতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে ড্রাগন গড চলে আসে এবং সে এটা দেখতে পেয়ে সাথে সাথে তার শক্তি দিয়ে সিয়াকে আটকায়। কিছুক্ষণের মধ্যেই সেখানকার আবহাওয়া চেঞ্জ হয়ে যায় আর দেখতে দেখতে ড্রাগন গড তাদের সামনে চলে আসে। তাকে দেখে সবাই তার সামনে মাথা নত করে। তখনই ড্রাগন গড নিচে নেমে আসে। তাকে দেখে সিয়া অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে জানতো যে ড্রাগন গডের সামনে তার শক্তি কিছুই না আর সে কিছুই করতে পারবে না। এদিকে গ্রামের সবাই ড্রাগন গডকে দেখে মাথা নত করে সম্মান জানাতে শুরু করে। ড্রাগন কিংও এখন বাইকে বলে, তোমার এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ড্রাগন গড এখানে চলে এসেছে। এদিকে সিয়ার মা ড্রাগন গডের কাছে গিয়ে আনন্দের সহিত বলতে শুরু করে, এটা হলো আমার মেয়ে, সে একটা আধ্যাত্মিক বাচ্চার জন্ম দিতে চলেছে। এরপর সে ড্রাগন কিংকে দেখিয়ে বলে, এটা আসলে একটা রাক্ষস, সে আমাদের এখানে বারবার আসছে এবং আমাদের উপরে হামলা করছে। ভালোই হয়েছে যে আপনি এখানে চলে এসেছেন, আপনি এখনই ওই রাক্ষসটাকে শেষ করে ফেলুন। সে তো বাইয়ের ব্যাপারেও ড্রাগন গডের কাছে উল্টোপাল্টা কথা বলছিল, কিন্তু ড্রাগন গড তার মুখ থেকে তার ছেলের ব্যাপারে এরকম আজে বাজে কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং তাকে একটা জোরে থাপ্পড় বসিয়ে দেয়, আর তাদেরকে বলে, তোমরা যাকে রাক্ষস বলছো সে আমার ছেলে ড্রাগন কিং, আর তার পাশে দাঁড়িয়ে সে তার ওয়াইফ, আর এই দুটো হলো তার বাচ্চা। তার এই সকল কথা শুনে সেখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়, আর যারা যারা ভুল করেছিল তারা তাদের ভুল বুঝতে পারে। তারা সবাই এবারে আফসোস করতে শুরু করে যে তারা এতক্ষণ তাদের সাথে কি কি করেছে। তখন সৎমা তাকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব, বাই কিভাবে ড্রাগন কিংকে বিয়ে করতে পারে। তার এরকম কথা শুনে ড্রাগন গড তাকে আবারও চড় মারে এবং দ্রুত সে তার নাতি নাতনির কাছে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে বাইকে বলে, তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো। সে তার সকল ভালোবাসা তার নাতি নাতনি এবং বৌমার উপরে ঢেলে দিচ্ছিল, যেটা দেখে ড্রাগন কিং তাকে বলছিল, এদের আগে তো আমি আপনার ছেলে। তখন ড্রাগন গড তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসা দিয়েছি, তাই এখন থেকে আমার সমস্ত ভালোবাসা তাদের তিনজনের জন্য। এরপর সে বাইকে বলতে শুরু করে সে তার জন্য অনেক মূল্যবান গহনা এবং পোশাক আশাক নিয়ে এসেছে, কিন্তু এসব শুনে বাই এসব নিতে চায় না। কিন্তু ড্রাগন গড তাকে বলে, আসলে এসব কিছু তোমারই। তাদের সবার সাথে কথা বলা শেষ করে ড্রাগন গড এবার তার পরিবারের সাথে কথা বলতে যায় আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা এরকমটা কেন করেছে। তখন বাইয়ের বাবা সিয়ার দিকে আঙুল দিয়ে বলে, সে আমাদেরকে এসব কিছু করতে বলেছিল। সিয়া আমাদেরকে বলেছিল তার স্বপ্নে নাকি ড্রাগন কিং এসেছিল এবং সে তাকে এসব কিছু করতে বলেছে, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে সে আমাদেরকে মিথ্যা কথা বলছে। তখন ড্রাগন গড তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলো তুমি এসব কিছু কেন করেছো। কিন্তু সিয়া তাকে কিছুই বলছিল না, বরং সে মনে মনে তার বাচ্চার সাথে কথা বলছিল আর তাকে বলছিল কেননা আমরা এই ব্যক্তিটাকে শেষ করে ফেলি। কিন্তু তখন তার বাচ্চাকে বলে, এই ব্যক্তি এতটাই
শক্তিশালী যে সে এক চুটকিতে আমাদের মতো 1000 জনকে শেষ করে দিতে পারে। এটা বলে সে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ড্রাগন গড তাদেরকে ধরে ফেলে এবং সেখানেই তাদেরকে শেষ করে ফেলে। একটু পরে বাইয়ের সৎ বাবা মাও সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু তখনই বাইয়ের বাচ্চারা তাদেরকে দেখে ফেলে এবং তারা তাদের দাদাকে বলে তাদেরকে শাস্তি দিতে, যেটা শুনে তারা দুজন তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বাইয়ের কাছে তারা ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু বাই তাদেরকে ক্ষমা করে না, কারণ আজ পর্যন্ত তারা দুজন তাকে অনেক কষ্ট দিয়েছে, যার কারণে সে তাদেরকে একটুও ক্ষমা করে না আর শাস্তি দেওয়ার ব্যাপারে জানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু প্রহরীরা আসে এবং তাদেরকে ধরে শাস্তি দেওয়ার জন্য নিয়ে চলে যায়। এখন সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, সেজন্য তারা সবাই এখন অনেক হ্যাপি ছিল। একটু পরে ড্রাগন কিং বাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে। সে বাইয়ের সামনে তার ভুল স্বীকার করে এবং সে তাকে কথা দেয় যে আজকের পর সে কোনোদিনও তার কথা রাখতে এত সময় লাগাবে না। বাইও তার প্রস্তাবে রাজি হয়ে যায়, যার কারণে চারিদিকে একটা খুশি খুশি ভাব চলে আসে। এরপরে তাদের দুজনার মিলনের কারণে চারিদিকে যে এতদিন খরা ছিল সেগুলো ঠিক হতে শুরু করে। গ্রামের চারিপাশে গাছপালা এবং ফুল গজাতে শুরু করে এবং নদী নালাতে পানি চলে আসে, কারণ ড্রাগন কিং তার ভালোবাসাকে খুঁজে পেয়েছিল এবং তার মনও এখন শান্ত হয়ে গিয়েছিল, যার কারণে সে গ্রামটি আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ড্রাগন গড তার নাতি নাতনিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং ড্রাগন কিং আর বাই একে অপরকে কিস করতে শুরু করে। এই সিনের মধ্যে দিয়েই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাগুলি আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।